नमस्कार श्रोता बंधुरा स्वागत जानाई आपनादेर गल्पेर आसरे। अनेक दिन धरेई आमरा कमेंट पाচ্ছিলাম जे रुद्रदा सिरिजेर नतून गल्प ठीक कबे आसबे। असंख्य धन्यवाद जे आपनारा रुद्रदा चरित्रटिके एतटा भालोबासा दिएछेन। सो फाइनली रुद्रदा इज हियर शुधुमात्र गल्पेर आसरे। आमादेर आजकेर निवेदन लेखक रूपम साधुकार कलमे मृत्यु विभीषिका। आशा करी गल्पटी आपनादेर खूबई भालो लागबे। और प्रति सप्ताहे एरकम दारुण दारुण सब गल्प सुनते होले कि करते हबे मने आछे तो? शुधुमात्र चैनलटी सबस्क्राइब करे पाशे थाकते हबे। ताहले आर बेशी कथा ना बोले शुरू करा जाक आमादेर आजकेर निवेदन। সময়টা তখন বসন্তকাল, কিন্তু মাঝে মাঝে তীব্র চড়া রোদ মনে করিয়ে দিচ্ছে গরমকাল এসে গেল বলে। সেবার মামাতো ভাইয়ের জন্মদিন উপলক্ষে মামা বাড়ি যাওয়া হয়েছিল। আর সেখানের ঘটনাটা এতটাই জটিল প্যাচে জর্জরিত হয়েছিল যে দোষীকে খুঁজে বের করা একরকম অসম্ভবই হতে চলেছিল। আর ভনিতা না করে মূল কাহিনীতে আসি। একদিন বিকেলে আমরা থ্রি মাস্কেটিয়ার্স মানে আমি, রুদ্রদা আর অবন্তীদি তিনজনে গঙ্গার ধারে এসে বসেছিলাম। জোয়ারের টানে বয়ে চলেছে গঙ্গার জল। ঘাটের কর্দমাক্ত সিঁড়িগুলো ভরে উঠেছিল জলে। হঠাৎ সে সময়ে পাশের কোথাও থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে, পরপর তিনবার, প্রায় মারণ চিৎকারের মতন। সারাদিনের ক্লান্ত অবসন্ন শরীরগুলো কিসের একটা উৎসাহে ছুটে গেল সেই দিকে। আমরাও এগিয়ে গিয়েছি ততক্ষণে। জায়গাটা গঙ্গার পাড়ের পুরনো কারখানা। বহুদিন ধরেই দেখছি ওটা বন্ধ অবস্থায় পড়ে আছে। বেশিরভাগ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এমনকি নানান রকম অদ্ভুত কাণ্ডও ঘটেছে ওই ক্লাবে। সকলকে সরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখি ভেতরে কিছুর একটা শুটিং চলছিল। কিন্তু মুহূর্তের সেই শুটিং তাদের জীবনের শেষ সীমানায় এনে দাঁড় করিয়েছে। লোকজন নানান রকম কথা বলছে। কেউ ছেলেগুলোর অকাল মৃত্যুর জন্য শোক পালন করছে, আবার কেউ ঠিকই হয়েছে, এমন ভুতুড়ে জায়গায় কেউ আসে বলে ছেলেগুলোর মুন্ডুপাত করছে। চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে আমার ভাবনা চিন্তা গুলিয়ে যেতে লাগলো। ছোট থেকেই রক্ত জিনিসটা সহ্য করতে পারতাম না। রুদ্রদা কাউকে একটা পুলিশে খবর দিতে বলল শুনলাম। ব্যান্ডেল বাঁশবেড়িয়া শহর হলেও এই ধরনের খবর ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগলো না। পুলিশ এসে পড়বার আগেই সব লোকজন ভিড় করে দেখতে লাগলো। আমি ততক্ষণে অনেকটাই ঠিক হয়েছি। তবে পাশের স্ট্রিট ল্যাম্পের আলো অন্ধকারে চারটে নিষ্প্রাণ দেহ মুহুর্মুহু আমার ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বড় মামাকে আসতে দেখলাম পুলিশের সাথে। কিছু কথাও কানে এলো। দেখুন, আমি সেভাবে কিছু জানি না। আমি ওদের একবার বারণও করেছিলাম, এমনকি নতুন স্পটের কথাও বলেছি। এক্ষেত্রে আমার আর কি করণীয় থাকতে পারে বলুন? লোকজনের নানান কথায় কিছুই শেষ পর্যন্ত শোনা গেল না। পুলিশ অফিসারকে দেখলাম গম্ভীর মুখে তিনি সব কিছু পর্যালোচনা করছেন। আমরা তিনজন সেদিকে এগিয়ে গেলাম। তার আগেই শুনলাম পুলিশ অফিসারটির বাজ খাই গলা। এই আস্তে আস্তে, জায়গাটা খালি করুন তো। শুধু যারা প্রথম শব্দ শুনে এসেছিলেন তারা থাকুন। পাল, তুমি এই দিকটা একটু দেখো তো। আর অ্যাম্বুলেন্সে খবর গেছে? বডিগুলোকে as soon as possible হসপিটালে নিয়ে যেতে হবে। পাল বলে অফিসারটি নীরবে সব কাজ করে গেলেন। তার হাতের লাঠি ঘোরানো দেখেই অর্ধেক লোক ভয়ে পালিয়েই গেল। মামা আমাদের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পরে জিজ্ঞেস করলেন, এ কি, তোরা এখনো এখানে আছিস? বাড়ি যা, সবাই তোদের জন্য চিন্তা করছে। সেই কখন তো বেরিয়েছিস? রুদ্রদা খানিকটা ইতস্তত করে বলল, আসলে মামা, শব্দটা আমরাও শুনেছিলাম। তাছাড়া কেসটার কি কিনারা হয় সেটাও জানতে ইচ্ছে হচ্ছিল। বড় মামা কিছু একটা বলতেই যাচ্ছিল তার উত্তরে, কিন্তু তার আগেই
পুলিশ অফিসারটি মোলায়েম গলায় বলে উঠলেন, এই বয়সেই গোয়েন্দা হবার শখ, তা ভালো। পাশেরটিকে তোপসে নাকি অজিত? রুদ্রদাও বেশ হাসি হাসি মুখ করে বলল, তপেশ বলতে পারেন, তবে ওর একটা ভালো নাম আছে, অনিরুদ্ধ, আর আমি রুদ্র। সে যা মন চায় করতে পারো, তবে পুলিশের কাজে ব্যাঘাত ঘটিও না। আমার আবার এটি একদম পছন্দ নয়। দুজন কনস্টেবল ধরাধরি করে ডেড বডিগুলো বাইরে নিয়ে এসেছিল আগেই। পুলিশ অফিসারটি রুদ্রদাকে সাথে নিয়ে ভেতরে ঢুকল। পকেট থেকে হ্যান্ড গ্লাভস বার করে খানিকটা ব্যঙ্গ করেই বলল, এভিডেন্সে হাত দেবার আগে এটা পরে নিতে হবে, না হলে তাতে আমাদের হাতের ছাপ লেগে যাবে, দোষীকে পাওয়া যাবে না। এই পুলিশ অফিসার নিশ্চয়ই রুদ্রদার ব্যাপারে কিছু জানে না, নইলে এমন ঠাট্টা করত না। রুদ্রদাকেও দেখলাম পুরোটা মুখ বুঝেই মেনে নিল। আমি আলাদা করে কিছু বলতে চেয়েও পারলাম না। জায়গাটা একটা ক্লাব বলে মনে হলেও এটা একটা পুরনো চটকলের অবশিষ্টাংশ। এখানে আগে কারখানার শ্রমিকেরা বসে খাওয়া দাওয়া বা আড্ডা দিত। বহুদিনের অযত্নে দেওয়ালগুলোয় নোনা ধরেছে, শ্যাওলা লতানে গাছ জড়িয়ে রেখেছে। চলার পথটা কয়েকবার ব্যবহারে উন্নত হয়েছে খানিকটা। মাঠের একপাশে দাঁড় করানো আছে একটা মারুতি, সম্ভবত ওতে করেই সকলে এসেছে। আমরা বড় মামার পাশে দাঁড়িয়ে সব দেখছি। রুদ্রদার সাথে আরও দুজন পুলিশ অফিসার ভেতরে আছেন, তারা প্রমাণ সংগ্রহ করছেন। তবে আশেপাশের লোকজনের কথাবার্তা শুনে মনে হচ্ছে পুরোটাই ভৌতিক কাণ্ড, আর কোনো সুরাহা হবে না। চারটে ছেলের মধ্যে সকলে মনে হয় একসাথে শুটিংয়ে অংশ নেয়নি। কেবল একজনের পরনে অদ্ভুত পোশাক, লালচে খয়েরি রঙের, মুখে পাটের দড়ি দিয়ে দাড়ি গোঁফ করা। বাকি তিনজনের পোশাকে তেমন বৈচিত্র্য নেই, তবে তাদের সকলের হাতেই একটা করে হলুদ সুতো। খুব ভুল না করলে কোনো তন্ত্রক্রিয়ার দৃশ্য শ্যুট করা হচ্ছিল। তবে এভিডেন্স হিসেবে যেগুলো পাওয়া গেল সেগুলো খুব মামুলি বিষয়। একটা রক্তাক্ত ছুরি, এটা দিয়ে খুনগুলো হয়েছে, একটা ট্রাইপড স্ট্যান্ড, হাল ফ্যাশনের একটা ক্যামেরা, একগুচ্ছ কাগজ, যদিও সেটা শুটিংয়ের স্ক্রিপ্ট বলেই মনে হলো। দুটো বড় বড় ব্যাগে চেন খোলা অবস্থায় তাদের পোশাক, মেকআপ পরেছিল। এছাড়া বাকি যেগুলো ছিল সেগুলো একটা ভয়ঙ্কর দৃশ্যের ছবি করার জন্য যথেষ্ট উপকরণ বলেই মনে হলো। ওরা দুজনে যখন কিছু একটা সূত্র খোঁজার চেষ্টা করছে, ঠিক সেই সময় বাইরে চাপা একটা গোঙানির শব্দ পেলাম। অ্যাম্বুলেন্স এসে গেছে অল্প খানিক আগেই। সবার দেহ নিয়ে যাওয়ার সময়ই শব্দটা ভেসে এলো। রহস্যজনক কিছুর সন্ধানে বাইরে বেরিয়ে এলেন পুলিশ অফিসারটি। হসপিটালের স্টাফগুলো হতবাক হয়ে গেছে, তারাও যেন চমকে উঠেছে। চারটি ছেলের মধ্যে একজনের মুখ থেকে সেই শব্দটা আসছে। পুলিশ অফিসারটি এগিয়ে এসে তার হাতের নার্ভ চেক করে বললেন, এ কি পাল, তুমি সবার নার্ভ চেক করনি? কিছু একটা সম্ভাবনা আছে, একে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটা শব্দ করে চলে গেল। অফিসারটি আবার নিজের মনেই বললেন, একটা কাউকে দিয়ে যদি কাজ হয়। এই জায়গাটা সিজ করে দাও, আর মার্ডার স্পটে কেউ ঢুকবেন না। পাল, একটা কনস্টেবলকে রেখে যেও এখানে। কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো জায়গাটাকে সিজ করে দিয়ে চলে গেল। পুরো বিষয়টা যে ভৌতিক কাণ্ড সেটা মন মানতে চাইছিল না। আর পুরো ব্যাপারটার সাথে আমাদের বড় মামা কিভাবে জড়িয়ে পড়ল সেটাও ঠিক বোধগম্য হলো না। তাছাড়া প্রথমের কথাগুলো শুনে মনে হলো মামা ওদেরকে চেনে। রুদ্রদার মনেও হয়তো একই রকম প্রশ্ন ভিড় করে আসছিল। সন্ধেবেলা বসবার ঘরে বসে রুদ্রদাকে বারবার উসখুস করতে দেখছিলাম। সেটা হয়তো বুঝতে পেরেই কিছুক্ষণ পরে বড় মামা আমাদের ঘরে নিয়ে গেল। রুদ্র, তোদের এখানে হয়তো গরম লাগছে, আমার ঘরে গিয়ে বসবি চল। হ্যাঁ, সেটাই ভালো। ঘরে এসে বসার পর মামার চাপা অস্বস্তিটা মুখে ফুটে উঠল। রুদ্রদা কোনো ভনিতা না করে বলল, তখন তোমায় কিছু জিজ্ঞেস করিনি, এবার বলো এই ঘটনার সাথে
তুমি কিভাবে যুক্ত? মাস 6 আগে একটা সিনেমা হলে পরিচয় হয়েছিল ওদের সাথে। কয়েকটা টুকটাক কথা বলার পর ওরা জিজ্ঞেস করছিল কোনো হরর শর্ট ফিল্ম শুট করার কোনো উপযুক্ত জায়গার খোঁজ আমার জানা আছে কিনা। আমার ক্যামেরাটা ওরা যখন ভাড়ায় নেবে বলল, তখনই সব জানতে পারি। এই বন্ধ কারখানার অংশটা দেখে ওদের পছন্দ হয়ে গিয়েছিল। আমি ওদেরকে এটা দেখাতে চাইনি, বিশ্বাস কর। আমি কালী মন্দিরের সাথে বাড়িটা দেখিয়েছিলাম। রুদ্র, আমার কিন্তু খুব ভয় লাগছে। ওদের বাড়ির লোকজন আমার এগেনস্টে কোনো কেস করবে না তো? কেস করতেও পারে, কারণ 4টে ছেলের 3 জন স্পট ডেড আর অন্যজনের জীবন বিপন্ন। তোমার সাথে ওদের যেটুকু কথা হয়েছে পুরোটাই মৌখিক, কোনো লিখিত নেই। যে ছেলেটি বেঁচে আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে একটা আশা আছে। তুমি কি ফিল্মের স্ক্রিপ্টটা দেখেছিলে? না দেখে থাকলে একবার দেখতে হবে। একবার ওই অফিসারের সাথে কথা বলা প্রয়োজন। ভেতরে কি ঘটেছে সেটা না জানা গেলে কিছু বলা সম্ভব নয়। কিভাবে মৃত্যু হয়েছে এটাও যদি জানা যেত। রুদ্রদার কথা শুনে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচল বড় মামা। তার মানে একটা আশার আলো রয়েছে। আসলে রুদ্র, বাড়িতে কেউ জানে না আমার ক্যামেরার কথাটা। তাই দেখিস, ব্যাপারটা যেন আমাদের মধ্যেই থাকে। রুদ্রদা কিছু উত্তর দিতে যাবে তার আগেই বাইরে টেলিফোনটা বেজে উঠল। দরজা খুলে তাড়াতাড়ি সেটা ধরতে গেল বড় মামা, কিন্তু টেবিলের কোনায় একটা ধাক্কা খেয়ে শব্দ করে খানিকটা থমকে গেল। তারপর টেলিফোনের রিসিভারটা তুলে নিল। কথা বলার ভাবভঙ্গি দেখে মনে হলো পুলিশ অফিসার ফোন করেছেন। কিছুক্ষণের মধ্যেই রিসিভার নামিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল, থানা থেকে জানিয়েছে ওই ছেলেটির জ্ঞান ফিরলেও কাউকে চিনতে পারছে না। সবার বাড়িতেই খবর গেছে। তাদের বাবা মায়েরা আমাকেই দোষী সাব্যস্ত করছেন। কেন যে ওই ছেলেগুলোর কথায় আমি নেচে উঠলাম কে জানে। বড় মামাকে বড় বিধ্বস্ত লাগছিল। রুদ্রদা এগিয়ে গিয়ে খানিকটা আশ্বস্ত করল মামাকে। চিন্তা করো না, রুদ্র যখন আছে কিছু না কিছু একটা সুরাহা হবে। এখন কি ওই ছেলেটির সাথে দেখা করা সম্ভবপর হবে? না, এখন ছেলেটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অফিসার বোস বললেন সে কাউকে চিনতে পারছে না। কাউকে এগিয়ে আসতে দেখলেই চিৎকার শুরু করছে। কিন্তু কি এমন হলো যে 3 জনে এরকম ভাবে মারা গেল, আর এই ছেলেটি এইরকম হয়ে গেল? পুরো বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। এতদিন এখানে আসছি, তোমাদের এমনকি মায়ের মুখেও কোনোদিন শুনিনি এরকম কোনো ভৌতিক ঘটনা। আমরা কিছু একটা মিস করে যাচ্ছি, কিন্তু ধরতে পারছি না। পুরো জায়গাটাও সেভাবে খুঁজে দেখা হলো না। অফিসার বোস যে ধরনের লোক, তাতে আমাদের কোনো হেল্প করবেন বলেও মনে হয় না। আমি কি আর একবার বলে দেখব ওই ফিল্মের স্ক্রিপ্টটা দেখার জন্য, যদি তাতে তোর কিছু সুবিধা হয়? না, এখন আর কিছু বলতে হবে না। বলেও কিছু কাজ হবে বলে মনে হয় না। এভিডেন্স এইভাবে কোনো থার্ড পার্টিকে দেওয়া যায় না। আমায় যদি কেউ নিযুক্ত করতো তাহলে একটা চান্স থাকতো। তার উপর 3-3টে মৃত্যু। হঠাৎ করে যেন বিকেলটা বদলে গেল। অবন্তীদি জিজ্ঞেস করলো, তাহলে কি কোনো পথ নেই সত্যিটা বের করে আনার? একবিংশ শতাব্দীতে এসে ভূত প্রেত এসব বোগাস কনসেপ্ট দিয়ে পুরো ঘটনাটা চাপা পড়ে যাবে। আমি তোর সাথে একদম একমত। তবে আমার সিক্স সেন্স বলছে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ আসবে, তোমার ডিটেল জবানবন্দি নেবে, আর তখন বাড়ির লোক জেনে যাবেই। তার চেয়ে তুমি পুরো বিষয়টা জানিয়ে দাও। তাতে আর যাই হোক বাড়ির ছেলের সম্বন্ধের কথা বাইরে কারোর থেকে শুনতে হবে না। কিছুটা প্রিপেয়ার থাকবে সকলে। আমরা 3 জন ছাদে গিয়ে দাঁড়ালাম। এখানে আসার পর থেকে রুদ্রদা যে একটাও সিগারেট খায়নি সেটা দেখেছি। এখন মনে হচ্ছে একটা না খেলে ওর মাথা খুলবে না। আশপাশটা দেখে রুদ্রদা একটা সিগারেট ধরালো। আমি আর অবন্তীদি কথার মাঝে কান খাড়া করে রইলাম নিচ থেকে কেউ উঠে আসছে কিনা। সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে রুদ্রদা আপন মনে বিড়বিড় করে বলল, যেখানে 3টে ছেলের মৃত্যু ঘটল সেখানে অন্য একজন
কিভাবে বেঁচে গেল? যে মারবে সে কেন একজন সাক্ষী ছেড়ে যাবে? এতে তো তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। রুদ্রদা ওই ছেলেটির মাথায় কিন্তু আঘাত ছিল। হয়তো ভেবেছে সে জ্ঞান হারিয়ে ফেলেছে বা মারা গেছে, তাই তাকে খুন করার কথাটা মাথায় আসেনি। বাকিদের ক্ষেত্রে সেটা করতে গিয়ে হয়তো হাতাহাতি, আর তার জন্যই খুনটা হয়েছে। রুদ্রদা আমার কথার উত্তর দিলেও বেশ ভাবনা চিন্তা করতে করতে। কিন্তু কেন? যেখানে একটা কোনো শুটিং চলছে সেখানে একজনকে বাঁচিয়ে বাকিদের খুন করার কি মানে? যদি খুনি সাইকো না হয়। আবার এটাও তো হতে পারে যে আততায়ী ওই ছেলেটিকে দেখতেই পায়নি। হয়তো ছেলেটি অন্যদিকে ছিল, 3 বন্ধুর কথা শুনে এসে দেখে ওই ঘটনা, তারপর আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। যদিও এই সম্ভাবনাটা যথেষ্ট কম, অন্য কারোর উপস্থিতি অবশ্যই ছিল, সেটার প্রমাণ জোগাড় করতে হবে। আর কেনই বা সেই কাজগুলো করলো? সিগারেটের শেষাংশ দূরে ফেলে দিয়ে রুদ্রদা বলল, অনি, আমার একটা অন্য ভাবনা হচ্ছে। না, এখন বলার সময় আসেনি। আসলে ওই টাইমটাতে ভেতরে ঠিক কি হলো সেটা বুঝে উঠতে পারছি না। জাস্ট একটা সোর্স পেলে কিছুটা এগোনো যেত, পুরোটাই তো অন্ধকারে। সকলেই গভীর চিন্তায় ডুবে গেলাম। কি ঘটে থাকতে পারে? আচ্ছা, রুদ্রদা 3 জনেই একসাথে কিভাবে মারা গেল? যদি ধরেও নিই বাইরে থেকে একজন লোক তাদের মৃত্যুর জন্য দায়ী, তাহলেও কিভাবে? বাকিরা বাঁচার চেষ্টা করলো না কেন? নিচে হালকা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেদিকে দেখেই অবন্তীদি বলল, রুদ্র, আমার মনে হয় মামাকে ধরে নিয়ে গেলেও কিছুই হবে না, কারণ মামার এগেইনস্টে কিছু বলার মতো কেউ নেই। অন দ্য স্পট মামা তো ছিল না, নিজে বারণও করেছিল ওই স্পটে শুট না করার জন্য। সুতরাং সব দায় তো ছেলেগুলোর। নো ওয়ান ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাক্সিডেন্ট। মামাকে সেফ সাইডে রেখে ভাবছি, কিন্তু যদি অন্যরকম কিছু হয়ে থাকে, মাথায় কিছু আসছে না রে। কিভাবে? রুদ্রদার কথা শেষ হয় না, তার আগেই একটা পুলিশের গাড়ি এসে থামে বাড়ির সামনে। অফিসার বোস ও সাব ইন্সপেক্টর পাল নেমে আসেন। ওনাদের দেখে আমরা 3 জনেই নিচে নেমে আসি। বড় মামা গিয়ে গেট খুলে দেন। তারা ভেতরে ঢুকে এলে মিস্টার বোসকে জিজ্ঞেস করেন, কি স্যার, কি আপডেট? ছেলেটির কোনো নতুন খবর? অফিসার বোস নিজের স্বভাব সিদ্ধ গম্ভীরতায় বলে ওঠেন, আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। ছেলেগুলির গার্জেন আপনার এগেনস্টে এফআইআর করেছে। যদিও সেটা ভিত্তিহীন, তবু আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। মামা নীরবেই চলে যাচ্ছিলেন। বাড়ির কেউই তাকে বাধা দিল না। পুলিশ অফিসারটি যেতে যেতে থমকে দাঁড়িয়ে রুদ্রদার উদ্দেশ্যে বললেন, কি মিস্টার রুদ্র, মুখ দেখে মনে হচ্ছে তদন্তের কিছুই বুঝতে পারছো না। তোমার একটা পরামর্শ দিই ইয়াং ম্যান, এসব নিয়ে না ভেবে বরং অন্য কিছুতে ফোকাস করো। সে তো করবোই অফিসার, কিন্তু চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল, যতই হোক আগ্রহ তো থাকেই। বাই দ্য ওয়ে, এভিডেন্স হিসেবে সিনেমার যে স্ক্রিপ্টটা পাওয়া গেছিল সেটার একটা কপি একবার দেখতে চাই, জাস্ট ফর কোয়ারিজ। আর ডেড বডিগুলো যদি... হোয়াট রাবিশ! কেস এখনো ডিসক্লোজ হয়নি, এখন এগুলো করা নিয়ম বিরুদ্ধ। তাছাড়া আপনি কে? কেন দেখাবো আমি আপনাকে এসব? সরি, আসলে বেশ আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। রুদ্রদার এমন উত্তর শুনে আমাদের সাথে অফিসার বোসও হতবাক হয়েছেন। পুলিশের গাড়ি চলে যাবার পরেই বাড়ির পরিবেশটা থমথমে হয়ে গেল। পুলিশের সাথে রুদ্রদার কথাবার্তার পুরোটাই সকলে শুনেছে। তারা রুদ্রদার পরবর্তী কাজের জন্য অপেক্ষা করছে। রুদ্রদার একটা পার্সোনাল ডায়েরি থাকে, তবে সেটা রুদ্রদা সবার সামনে বের করে না। দেখলাম সেটা বের করে রুদ্রদা রিসিভারটা তুলে নিল। হ্যালো, শান্তনুবাবু রয়েছেন? আমি রুদ্র বলছি। আমার আপনার সাথে কিছু কথা রয়েছে। আপনি কি এখন... ওকে, আপনি বেরিয়ে কল করবেন। ও হ্যাঁ, আপনি প্লিজ ডিসির সাথে একবার কথা বলিয়ে দেবেন, ইটস ভেরি আর্জেন্ট। খুব বিরক্ত না হলে রুদ্রদা শান্তনুবাবুর সাহায্য নেয় না। তাছাড়া পুলিশ মহলের উঁচু নিচু অনেকের সাথেই পরিচয় আছে ভদ্রলোকের।
রিসিভার নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল রুদ্রদা। তারপর বলল, শান্তনুবাবুকে জানালাম, দেখি কি করেন উনি। বাড়ির সকলেই এই ঘটনায় একটু অবাক হলেও মুখে কিছু বলতে চায় না। সত্যিই তো, একটা মিথ্যে কেস নিয়ে কেউ আলোচনা করতে চায় না। এমনকি ওই বন্ধ কারখানার অদ্ভুতুরে ঘটনা সম্বন্ধেও কেউ একটা কথা বলেনি। আমরা ছাদে ফিরে এলাম। আমাদের নিশ্চিন্তে কথা বলার ক্ষেত্রে কেউ বাধা দেবে না। রুদ্রদা বলল, উনি আমাদের সবার অগোচরে কিছু একটা ঘটেছে ওই বদ্ধ কারখানায়। আশা করছি কেউ দেখেনি, কারণ একই জায়গাটা নির্জন, তারপর অনেকেই মনে করে জায়গাটা ভুতুরে, তাই ওইদিকে নজর রাখবে বলে তো মনে হয় না। যদিও কোনো শুটিং পার্টি এলে মানুষের সেই বিষয়ে আগ্রহ থাকে। সবার প্রথমে ছেলেগুলোর পরিবারের লোকজনের সাথে কথা বলতে হবে। এটা কোনো অশরীরী বা আধা ভৌতিক ঘটনা নয়, বরং ঠান্ডা মাথার ঘুম। এটা আমি স্পষ্ট বুঝতে পারছি। চারপাশে কেউ ছিল না, তবুও রুদ্রদা চারিদিকে একবার তাকিয়ে নিজের পকেট থেকে একটা জিনিস বের করল। জিনিসটা আর কিছুই নয়, একটা সামান্য রাবার ব্যান্ডের ব্রেসলেট। ব্যান্ডটা ছিঁড়ে গেছে, তার উপর ডি নামের নকশা আছে। আমি রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, এই ব্রেসলেটটা কার হতে পারে বলে তোমার মনে হয়? দেখ, নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে যে 3টি ছেলে মারা গেছে তাদের মধ্যে যে কারণ নয় আমি নিশ্চিত। কারণ যে ছেলেটি... রুদ্রদার কথার মাঝেই বাইরের টেলিফোনটা বেজে ওঠে। নিশ্চয়ই শান্তনুবাবু ফোন করেছেন। রিসিভার তোলার পরই সেটা নিশ্চিত হলাম। রুদ্রদার বেশ কিছু উত্তেজিত কথা ভেসে আসছিল বাইরের ঘর থেকে। দেখুন, কেবল নিছক আগ্রহ বা উৎসাহের বশেই কেসটা সম্বন্ধে জানতে চাইছি না। একটি বিশেষ কারণ রয়েছে এবং মৃত্যুগুলো আমার চোখের সামনে না ঘটলেও কিছুক্ষণ পরেই সেই ঘটনাস্থলে আমি পৌঁছাই। তাই ঘটনার সত্যতা উদ্ধারের পথিক আমি হতে চাই মাত্র, যদিও জানি সেটা পুলিশের কাজ। তারপর খানিকক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আপনি কেবল একটা অনুমতিপত্র জোগাড় করবেন। ঘটেছে বলতে, একটি শর্ট ফিল্ম শুটিংয়ের মধ্যে 3টি ছেলে হঠাৎ করে মারা যায় এবং একটি ছেলে জ্ঞান হারিয়েছে, এবং পরবর্তীতে তার বেশ কিছু মানসিক বিকার দেখা গিয়েছে। অনেকেই বলছে এটি একটি ভৌতিক ঘটনা, কিন্তু 21 শতাব্দীর বিজ্ঞান মনস্ক ভাবনা চিন্তায় এটা বিশ্বাস করতে কেমন অসুবিধা হয়। আমার মনে হয় এটি একটি খুনের ঘটনা। অনুগ্রহ করে আপনি যদি একটু বিষয়টি দেখেন। আবার বেশ খানিকক্ষণ নীরবতা। বুঝতে পারলাম ফোনের ওপারের ব্যক্তি প্রত্যুত্তর করছেন। হ্যাঁ, কাল সকালেই যাব আমি। অফিসার বোস নামের কেউ একজন দায়িত্বে রয়েছেন। রুদ্রদার পায়ের শব্দই বলে দিচ্ছিল এই ফোন কলটা তার চিন্তা খানিকটা হলেও কমিয়েছে। ঘরে এসে খানিকটা উৎসাহের সাথেই বলল, ডেপুটি কমিশনার এই কেসটা আমায় সাহায্য করবেন বলেছেন। মূলত তিনি এই অনুমতিপত্রটা স্বাক্ষর করবেন। কালকে সকালের মধ্যেই চিঠিটা কোন একজন কনস্টেবল এসে দিয়ে যাবে বলল। ব্যাস, তাহলে তো বেশ ভালোই। তুমি বরং এই জটিল রহস্যের সমাধান করো, আমি ব্যাগটা গুছিয়ে নিই। ইচ্ছে না করলেও কাল সকালে বেরোতে হবে। কাল কলেজ যেতে হতো। খুব ইচ্ছে হচ্ছিল তোমাদের সাথে থেকে পুরো ঘটনার সমাধান পর্যন্ত জেনে যাওয়া, কিন্তু সেটা মনে হচ্ছে এবার আর হবে না। বুঝতে পারছি, চিন্তা নেই, সবটা জানাবো তোকে। আপাতত এখন অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। তবে কাল কিন্তু বেশ তাড়াতাড়ি উঠতে হবে। চারিদিকে আলো ফুটবার আগে সমস্ত জায়গাটা ভালো করে আরেকবার দেখে আসতে হবে। আমার মনে হচ্ছে কিছু একটা পাবই। দরজাটা সিল করে দিলেও পাশের একটা জানলা দিয়ে ভেতরে ঢোকা যাবে। ভোরের দিকে কনস্টেবলটা যখন ঘুমাবে সেই সময় যাব। কিরে, মনে থাকবে তো তোদের? রাত থাকতে থাকতেই আমাদের বেরোতে হলো। সে সময় যে বুকটা একটু দুরু দুরু করছিল না, সেটা হলফ করে বলতে পারি না। শুনেছি গঙ্গার কাছেই ঝোপ জঙ্গলে শেয়ালের আস্তানা। রুদ্রদার হাতে একটা বড় লাঠি আছে অবশ্য। জায়গায় পৌঁছানোর আগে রুদ্রদা আরেকবার মনে করিয়ে দিল, শোন, খুব সাবধানে কিন্তু, আর কোনো কিছুতে হাত দিবি না। যেভাবে বলেছি সেভাবে ইশারায় ডাকবি। আমি আর অবন্তীদি একসাথে দেখছিলাম। রুদ্রদা অন্যদিকে গেছে। বাইরেটা টর্চ জেলে দেখতে দেখতে কিছুর উপর হাত পড়তেই সেটা যেন হুড়মুড়িয়ে পড়ল আমাদের পায়ের সামনে। রাত হতে দেখে কনস্টেবলও বাড়ি পালিয়েছে। শব্দ শুনে রুদ্রদা এগিয়ে গেল। দেখি সেগুলো কিছুই নয়,
সামান্য কিছু কাঠের টুকরো। জানলা গলে ভেতরে ঢুকি আমরা তিনজনই। যেখানে ছেলেগুলো পড়েছিল তার পাশগুলো সাদা মতো কিছু একটা ছড়িয়ে দেওয়া হয়েছে। রক্তের বিশ্রী আঁশটে গন্ধে কেমন একটা অস্বস্তি হচ্ছে সকলেরই। রুদ্রদাকে দেখলাম মনোযোগ দিয়ে দেখছে, কিন্তু আমার চোখে তখনও ঘুম ছাড়েনি, তাই সব কিছু দেখেও দেখছি না। হঠাৎ পায়ের নিচে জ্বালা অনুভব করলাম। পিঁপড়ের একটা কামড়েই আমার ঘুমের দফা রফা হয়ে গেল। সেটা খুঁজতেই দেখা গেল একটু দূরেই ঝোপের মধ্যে পড়ে আছে খাবারের ঠোঙা। সেটা থেকেই খাবারের খোঁজে চলেছে পিঁপড়ের দল। সেটাকে না দেখেই আমরা ফিরে যাচ্ছিলাম, ঠিক তখনই মনে হলো ওখানে 4টে ঠোঙা নেই, আছে 5টা। রুদ্রদা বলল, তাহলে কি 4 জন নয় 5 জন এসেছিল? কিন্তু মামা যে বলল 4 জন, তাহলে তাহলে আরেকজনটাকে? ওদেরই কোনো এক সাগরেদ হবে। আর আমার মনে হয় জানিস, মামা জানে বিষয়টা, কিন্তু কেন যে তখন বলল না। তবে এটা নিয়ে এখন আলোচনা করে শুধু দেরি হবে, তার চেয়ে তাড়াতাড়ি চল এগুলোকে চেক করে নিয়ে চলে যাই, ভোর হয়ে আসছে। একটা ছোট কাগজের টুকরো দেখতে পেয়ে সেটা পকেটস্থ করল রুদ্রদা। ভোরের আলো ফুটে উঠছে, কারোর নজরে পড়ার আগেই আমাদের জায়গা থেকে সরে পড়তে হবে। বেলার দিকে একজন কনস্টেবল এসে রুদ্রদাকে ডেপুটি কমিশনারের পারমিশন লেটার দিয়ে গেল। রুদ্রদা একাই থানায় যাবে। রুদ্রদা তৈরি হচ্ছিল, আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তখন যে তুমি কাগজটা পেলে ওটাতে কি লেখা ছিল? খুব সিরিয়াস কিছু না এমনি? আমার কথা শুনে রুদ্রদা তার মানিব্যাগ থেকে কাগজটা বের করে আমায় দিল। খুলে দেখলাম তাতে লেখা আছে, যা ঘটেছে তা ঘটবার ছিল, সুতরাং এটা নিয়ে নাড়াঘাটা করলে কেবল দুর্গন্ধ বেরোবে। রুদ্রদার সাথে আমরাও বেরোবো কথা হয়েছিল। মায়ের কাছে 2বার সুপারিশ করতেই মা রাজি হয়ে গেল। রুদ্রদার সাথে থাকলে মা আপত্তি করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কেবল রুদ্রদার অনুমতি ছিল। কাল যে অফিসের রুদ্রদাকে ব্যাকা ব্যাকা কথা শোনাচ্ছিল, আজ সেই রুদ্রদার খাতির করছে, ভাবা যায়? থানার ভেতরেই একটা বেঞ্চে আমি আর দিদি বসেছিলাম। রুদ্রদা ভেতরে অফিসারের রুমে গিয়ে সমস্ত খোঁজ খবর করছিল। রুদ্রদা ঢুকতেই শুনতে পেলাম অফিসার বোসের কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা। আরে রুদ্রবাবু যে, আসুন আসুন, আপনি যে এত কেসে আমাদের সাহায্য করেছেন সেটা আগে বলবেন তো, না জানি কত খারাপ কথা বলেছি আপনাকে। বসুন বসুন, কি দেবো আপনাকে? ঠান্ডা কিছু আনতে বলি? না না অফিসার, তেমন কিছু করতে হবে না, আপনি বরং আমাকে পোস্টমর্টেম রিপোর্টটা একটু দেখাবেন। খানিকক্ষণ বেশ চুপচাপ। ব্যাপারটা বেশ মজা লাগলো আমার, ঠিক যেন কোনো সিনেমা চলছে, অথচ চোখ বন্ধ করে আছি, কেবল কান খাড়া করে শুনতে হচ্ছে সমস্তটা। পাতার খসখসে আওয়াজ শুনে বুঝতে পারলাম রুদ্রদা পোস্টমর্টেম রিপোর্টটা উল্টে পাল্টে দেখছে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো রুদ্রদা। কি দেখলে পোস্টমর্টেম রিপোর্টে? পোস্টমর্টেম রিপোর্টে তেমন কিছু পেলাম না, এমনি সাধারণ খুন, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তবে মৃত্যুর আগে চোখগুলো ঠেলে বাইরে বেরিয়ে এসেছিল। মৃত্যুর আগে পালস রেট বেড়ে গিয়েছিল, সাংঘাতিক কিছু একটা কারণে তাদের হৃদযন্ত্র বিকল হয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো সবার পকেট থেকে একটা করে ছবি পাওয়া গেছে। ছবিগুলো সব সূর্যাস্তের, বুক পকেটে থাকায় সেগুলো রক্তে ভিজে গিয়েছিল। আজ সেগুলো উদ্ধার করা গেছে। অসুস্থ ছেলেটির পকেট থেকে একই রকম ছবি পাওয়া গেছে, তবে সেটা সূর্যাস্তের নয়, মধ্য গগনের সূর্য। আর তোর কথাই ঠিক, সবার মাথাতেই ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু কি দিয়ে মারল? প্রথমে তাদের বাড়ির লোকজন ভাবছিল এটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু এই সমস্ত কিছু দেখার পর তাদের মনের ভাব বদলে গেছে। তারা কেসটাকে একটা খুনের কেস হিসেবে দেখছে, এবং আমি তো প্রথম থেকে বলছিলাম যে এটা একটা খুনের ঘটনা, কোল্ড ব্লাডেড মার্ডার প্ল্যান। কিরে রুদ্র, তাহলে কি একবার ছেলেগুলোর বাড়ির লোকের সাথে কথা বলবি? তাদের কি বক্তব্য এই মৃত্যু সম্বন্ধে? তারাও কি এই ঘটনাটাকে একটা ভৌতিক ঘটনা হিসেবে দেখছে? এই সময় তাদের এই ধরনের কথাগুলো মাথায় আসবার কথা নয়।
এটা একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল তাদের চিরকালের জন্য। তবু দেখি একবার কথা বলতে হবে। চল, সামনে চায়ের দোকান থেকে 1 কাপ করে চা খেতে হবে। থানা থেকে সামনে এগিয়ে এসে একটা 4 মাথার মোড়ে চায়ের দোকানের বেঞ্চে বসে আমরা 3 জনে। সেখানেই কথা চলছিল আমাদের। চা খেতে খেতে রুদ্রদাকে দেখলাম বারবার পিছন ফিরে এদিক ওদিক তাকাতে। কারণ জিজ্ঞাসা করতে কিছু বলল না, তবে আমি বেশ বুঝতে পারছি কেউ একজন আমাদের আশেপাশেই আছে এবং আমাদের লক্ষ্য করে চলেছে। চায়ের দাম মিটিয়ে আমরা 3 জনে অটোতে উঠলাম। গন্তব্যের ঠিকানা বলতেই আমি বুঝতে পারলাম রুদ্রদা এখন কোথায় যেতে চলেছে। হসপিটালে সেই ছেলেটিকে চাক্ষুষ দেখতে চায় রুদ্রদা, তবে এখানেও ভেতরে যাওয়ার অনুমতি কেবল রুদ্রদারই ছিল। আমি আর অবন্তীদি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম। ছেলেটির মানসিক অবস্থার কিছুটা স্থিতি ঘটেছে চিকিৎসার দরুন। রুদ্রদা তাকে জিজ্ঞাসা করল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আমি পুলিশ নই, ঘটনার দিন আমি কাছেই ছিলাম, তাই পুরো বিষয়টি জানার একটি আগ্রহ রয়েছে বলতে পারো। সাথে আমার কাছে অনুমতিও আছে ঘটনাটি তদন্তের জন্য। তদন্তের কথা শুনে ছেলেটি খানিকটা উগ্র মেজাজে বলে উঠল, আমি তো বলেছি আমি কিচ্ছু জানি না। বারবার কেন বিরক্ত করছেন আমাকে? আমার তো কিছুই মনে পড়ছে না। আমার বন্ধুরা কোথায়? আমাকে ওদের কাছে যেতে কেন দিচ্ছে না? রুদ্রদা খানিকটা নরম গলায় তাকে বলল, ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না। আর তোমার বন্ধুদের অন্য হসপিটালে ট্রান্সফার করেছে, তুমি তো এখন তাদের সঙ্গে দেখা করতে পারবে না, কিন্তু তোমার বলা কোনো মেসেজ আমি কিন্তু তাদেরকে পৌঁছে দিতেই পারি। আরও 2-1টা সাধারণ কথা বলে রুদ্রদা চলে এলো। এখানে সত্যিই কিছু হবার নয়, আর এর পরিবারের কারোর সাথে কথা বলতে হবে। ছেলেটি থেকে তো কিছুই জানা গেল না। অফিসার বোস শর্ট ফিল্মের স্ক্রিপ্টটা দিতে রাজি হয়েছেন, তাতে কিছু পাই কিনা দেখি। তার আগে একবার মগ রুমে যেতে হবে, বডিগুলো আরেকবার দেখলে কিছু পেলেও পেতে পারি। মর্গ রুম যাওয়া হলো, তবে এবারে রুদ্রদার সাথে ভেতরে ঢুকতে পেরেছি। বরফ শীতল এই ঘরে গাটা কেমন যেন গুলিয়ে উঠল, ঠিক যেমনটা ভোর রাতে হয়েছিল। রুদ্রদা বলল এটা নাকি কাঁটা ছেঁড়া আর রক্তের গন্ধ। বডিগুলো দেখতে দেখতে হঠাৎই একটা ছেলের গলার দিকে নজর পড়ল আমাদের। সেখানে সূক্ষ্ম একটা ছড়ে যাবার দাগ। আমি রুদ্রদাকে সেটা দেখাতেই আমার পিঠ চাপড়ে দিল রুদ্রদা। তাড়াতাড়ি ফরেন্সিক ডক্টরকে ডেকে আনা হলো। সব দেখে তিনি বললেন এটা নখের আঁচড়, খুব পুরনো নয়, কোনোভাবে হয়তো চুলকাতে গিয়ে এটা ঘটে থাকতে পারে, কিন্তু যে মার্ডার স্পট থেকে যা ঘটেছে তা ঘটবার ছিল বলে কোনো নোট পাওয়া যায়। তবে সেই ঘটনার প্রত্যেকটি বিষয়কে একটু সন্দেহের চোখে দেখতেই হয়। বিকেলের দিকে আরও একবার রুদ্রদা সেই ছেলেটির সাথে কথা বলার জন্য গিয়েছিল, কিন্তু এবারও সেই একই অবস্থা তার। আমার মনে হয় একটা বড়সড় মানসিক ট্রমায় রয়েছে ছেলেটি। সব খোঁজ নিতে নিতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। বিকেলের দিকে 3টে ছেলেরই ডেড বডি পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়। সকলের পরিবারের লোকজনের সাথে কথা বলাটা জরুরি ছিল, কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভবপর নয়। বাড়িতে আসার আগে একটা নির্জন রাস্তা পড়ে। সাধারণত এই রাস্তাটা বেশিরভাগ ব্যবহার করি আমরা ফাঁকা থাকার দরুন, কিন্তু আজকেই যে এরকম একটা সংঘর্ষ হয়ে যাবে তাও এই কেসের জন্য সত্যিই ভাবতে পারিনি। দ্রুত গতির একটা বাইক থেকে 3টে লোক এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। তাদের কারোরই মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তারা যে আমাদের পথ আটকানোর জন্য দাঁড়িয়ে আছে সেটা স্পষ্ট। রুদ্রদা জিজ্ঞেস করলো, কি হয়েছে বলুন তো, আপনারা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন? সরুন, আমাদের তারা আছে। সেদিন যে কেন রুদ্রদাকে অত শান্তভাবে বিষয়টা হ্যান্ডেল করতে দেখেছিলাম সেটার রহস্য এখনো জানি না। একটা লোক এগিয়ে এসে রুদ্রদাকে বলেছিল, কি খুব টিকটিকি গিরি করার পুলক জেগেছে দেখছি, ডানা ছেটে দেবো একেবারে। কি দরকার বলুন তো আপনার ফালতু একটা কেসে নিজেকে জড়ানোর? তার চেয়ে আরো অনেক কিছু আছে, সেগুলো দেখুন। রুদ্রদা ঠান্ডা গলায় বলেছিল, বেশ,
আপনাদের কথা মনে রাখবো। তবে আমি তো টিকটিকি, কখনো দেখেছেন তাদের কথা বলতে বা অন্যের কথা শুনে কাজ করতে? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চলি। রাতের বেলা খাবার খাওয়া শেষে আমাদের আবার গোপন মিটিং বসল। রুদ্রদার হাতে শর্ট ফিল্মের স্ক্রিপ্ট, সেটা মনোযোগ দিয়ে পড়ছিল রুদ্রদা। সেরকম কিছু না পেয়ে সেটা নামিয়ে রাখল। রুদ্রদার মুখ দেখে বুঝলাম ও কিছু একটা সূত্র খুঁজে পেয়েছে। আমি খুলে দেখলাম, হ্যাঁ ঠিকই তাই। দৃশ্যাবলীর একদম শেষের দিকটা পড়লেই সেটা টের পাওয়া যায়। আমি অবন্তীদিকে সেটা দেখালাম। খানিক পর অবন্তীদি জিজ্ঞেস করলো, তাহলে কি কালকে ওই ছেলেগুলোর বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করবি? কিছু না কিছু তো বেরিয়ে আসবেই। আর তারপরে রাস্তার ওই লোকগুলো কে ওদের দিয়ে কাজ করাচ্ছে? দিদি, আমাদের সন্দেহই ঠিক, কেউ একজন আছে এর পেছনে। কি কারণে খুন সেটা আগে খুঁজে বের করতে হবে। আর ছবিগুলোর মানেই বাকি, দুরকম ছবি দিয়ে কি বলতে চাইল খুনি? খুন করলো এই পর্যন্ত ঠিক আছে, তাহলে ছবিগুলো দিয়ে কিছু বলতে চায় খুনি? সূর্যাস্ত আর দুপুরে সূর্যের মধ্যে কি তফাৎ? ছবিগুলো থেকেও কারোর কাছে পৌঁছানো যাবে বলে তো মনে হয় না। সবগুলো কোলাজ করা ছবি। সূর্যাস্ত মানে সূর্যের আর তেজ নেই, এবার অন্ধকারের রাজত্ব শুরু। আর দুপুর মানে তেজ কমছে, কিন্তু ধীরে ধীরে অন্ধকার নামবে, তবে দেরি আছে। কাল ছেলেগুলো সম্বন্ধে খোঁজ নিতে হবে। কলেজের কাছাকাছি আমাদের খোঁজ চালাবো, কিন্তু এইভাবে নয়, একটু অন্যভাবে। আর তারপর ওদের বাড়িতে গিয়ে কথা বলবো, দরকার হলে মাটি খুঁড়ে হলেও বের করব। আমার কি একটা মনে পড়লো ওই রাস্তার লোকগুলোর সম্বন্ধে। আমি রুদ্রদাকে বললাম, তখনকার লোকগুলোর মধ্যে কোনো একজনকে আমরা চিনি, খুব চেনা একটা গন্ধ পেয়েছিলাম। হ্যাঁ, আমিও পেয়েছি। এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। হঠাৎ করে সন্তানের মৃত্যু হওয়াতে প্রত্যেক বাবা মাই শোকার্ত হয়ে পড়েছিল। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো আর কেই বা তাদের এই রহস্যজনকভাবে প্রাণ কেড়ে নিল, সেটা জানাও জরুরি হয়ে পড়েছিল। তাই এই পরিস্থিতিতেও তাদের জিজ্ঞাসাবাদ করতে আমাদেরকে যেতে হয়। সর্বপ্রথম মৃত ছেলে তিনটির বাড়িতে যাওয়া হয়। সারা বাড়ি জুড়ে বিরাজ করছে নীরবতা। তাদের বাবা মায়েরা একবারে ফ্যাল ফ্যাল চোখ করে তাকিয়ে আছে আমাদের দিকে। রুদ্রদাই প্রথম কথা বলল, দেখুন প্রমথবাবু, নিখিল মারা গেছে, তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু দোষীকে আমরা শাস্তি দিতে পারি। নিখিল কথায় কথায় কি এমন কোনো কথা বলেছিল যাতে যাতে ওর কোনো শত্রু থাকতে পারে বলে আপনার মনে হয়? নিখিলের সামন্তের বাবা প্রমথ সামন্ত বললেন, দেখুন মিস্টার রুদ্র, আমরাও চাই আমাদের সন্তানের মৃত্যুর কারণ জানতে এবং দোষীকে শাস্তি দিতে, কিন্তু কিন্তু সত্যি বলতে নিখিল তার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনাই আমাদের সাথে শেয়ার করত। সুতরাং এমন কোনো ঘটনার কথা তো জানি না যাতে ওর কোনো শত্রু থাকতে পারে এবং সেই শত্রু ওকে খুনও করতে পারে। এমনি সাধারণত বন্ধুদের মধ্যে খুনসুটি, রাগ এসব হতোই, পরে আবার মিটেও যেত। আপনি যদি অনুমতি করেন, আমরা নিখিলের ঘরটি একটু দেখতে চাই। অনেক সময় কি হয়, না বলা কথার ডায়েরি বা অন্য কোথাও লিখে রাখা বা এরকম কিছু হয়তো পেয়ে গেলাম স্টাডি টেবিল থেকে, যেটা থেকে আমরা দোষী পর্যন্ত পৌঁছাতে পারবো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন প্রমথবাবু। তার সাথে সাথে আমরা গেলাম নিখিলের ঘরে। ঘরের দুটো দেওয়ালে ছড়ানো আছে বিভিন্ন রকম ছবি, আঁকা ছবি। একটা বড় ট্রের ওপর রঙের বিভিন্ন সামগ্রী রয়েছে। তার নিচেই একটা ডায়েরি। সেটা খুলে দেখা গেল তাতে সাধারণ কিছু দিনলিপি লেখা আছে আর কিছু বন্ধু বান্ধবের ফোন নাম্বার। তার 3 জন বন্ধুর নম্বর লেখা রয়েছে দেখলাম সেখানে। রুদ্রদা কয়েকটা নাম্বার নোট করে নিল নিজের ছোট পকেট বুকে। ফিরে আসার সময় প্রমথবাবু রুদ্রদার হাতটা ধরে বললেন, মিস্টার রুদ্র, আপনি খুনের তদন্ত এগিয়ে নিয়ে যান। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমায় জানাবেন। নিখিলের সম্পর্কিত আর কোনো তথ্য জানার প্রয়োজন হলে কোনো দ্বিধা না করেই চলে আসবেন। এর পরের গন্তব্য দ্বিতীয় জন, অর্থাৎ শশীকান্তের বাড়ি। তার বাড়িতেও পরিস্থিতি এক। শশীকান্ত ছেলেটি একেবারে বাবা মায়ের বকে যাওয়া ছেলে ছিল। তারা চাইতেন ছেলে খারাপ কাজকর্ম না করে ভালোভাবে পড়াশোনা করুক।
ছেলের মৃত্যুতে তারা খুশি না হলেও তেমন শোকের ছায়া দেখলাম না পরিবারে। সব কিছুই যেন নীরবে মেনে নিয়েছেন। ছেলেটির ঘর দেখেই মনে হলো সেটার থেকে বস্তি অনেক ভালো। চারদিকে ডাই করে রাখা বইপত্র, খাতা, নানান সামগ্রী অগোছালোভাবেই রেখে দেওয়া। জানা গেল অনেক ছোট বয়সে ছেলেটির মা মারা গিয়েছিল। তারপর থেকেই ছেলেটির নানান বদগুণ প্রকাশ পেতে শুরু করে। ছেলেটির বাবা বাড়িতে দেখাশোনার জন্য গভর্নেন্স রাখলেও কেউই বেশি দিন থাকতে পারেননি। আমরা পরের ছেলেটির বাড়ির দিকে রওনা হলাম। এই ছেলেটি যেন দুজন ছেলের মধ্যে ঠিক মাঝামাঝি। কিছু ক্রিয়েটিভিটিও আছে, আবার মাথায় দুর্বুদ্ধিও রয়েছে বেশ। তৃতীয় ছেলেটি ইন্দ্রজিৎ তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। শশীকান্ত আর নিখিলের একজন করে ভাই ছিল। ইন্দ্রজিতের পড়ার টেবিলে বেশ কয়েকটা ভৌতিক বই দেখতে পেলাম এবং ধারণা হলো এই ছেলেটি শুটিংয়ের গল্পটি লিখেছে। আরও কয়েকটা জিনিস নাড়াচাড়া করতে একটা রাফ খাতায় সেটাও খুঁজে পেলাম। 4 নম্বর ছেলেটি, অর্থাৎ যে ছেলেটির মানসিক বিকার ঘটেছে, তার পরিবারের সাথে কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু তার আগেই রুদ্রদার সাথে এমন একজনের পরিচয় ঘটল যে এই কেসের পুরো মোড়টাই ঘুরিয়ে দিল। সারাদিন ঘুরে ঘুরে আমাদের খিদেও পেয়েছিল বেশ, তাই একটা খাবার দোকান দেখে সেখানে ঢুকলাম আমরা 3 জনে। খেতে খেতে হঠাৎ একজন এসে আমাদের 4 নম্বর চেয়ারটিতে বসে পড়ে বললেন, কি রে রুদ্র, আবার কোন কেসের জন্য ঘোরাফেরা করতে হচ্ছে? হ্যাঁ? মুখ তুলে তাকিয়ে দেখি পাশে বসে আছে অনিমেষদা। গ্র্যাজুয়েশনের পরেই অনিমেষদা টেকনিশিয়ানের কাজ শিখেছিল। তারপর কলকাতার অনেক নাট্যদলের সাথে থাকত। নাটক মঞ্চস্থ হওয়ার সময় লাইট ও মাইকের সেট আপ করত। রুদ্রদা ঘটনাটা বলল। অনিমেষদা ছেলেগুলোর নাম শুনে খানিকক্ষণ কিছু একটা ভাবল, তারপর বলল, ছেলেগুলোকে আমি চিনি রুদ্র, ওদের কলেজে কিছুদিন কাজ করেছি। মাঝে মাঝে ওরা তো থিয়েটার দেখতে আসতো। 2-1 বার কথাও হয়েছিল, তবে কি বিষয় সেটা মনে পড়ছে না। আমরা 3 জনেই অনিমেষদার দিকে তাকিয়ে রইলাম। খানিক পর অনিমেষদা বলল, মনে পড়েছে, ওরা একটা শর্ট ফিল্ম শ্যুট করবে বলেছিল। সেখানে কিরকম লাইট ক্যামেরা লাগবে সেটা জেনে নিচ্ছিল আমার থেকে। ওরা আমাকে একটা স্পটের কথা বলে আমাকে জানিয়েছিল ওখানে গিয়ে সেট আপটা করে দিয়ে আসতে, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। একটা সিনেমার প্রোডাকশন হাউসের সাথে কন্ট্যাক্ট হয়েছে, বেশ চাপে আছি। ওরা আমায় একটা স্পট বলেছিল, স্পটটা নাকি একটা কারখানার পার্ট, লোকজন তেমন থাকে না, ওই ঝোপজঙ্গল হয়ে আছে। সেটাকে ওরা স্পট করতে চায়। তার থেকে বড় কারণ হলো ওই স্পট দেখতে গিয়ে ওরা কিছু অদ্ভুত বিষয় টের পেয়েছিল। এই যেমন ধর, কিছু একটা জিনিস নিয়ে ওরা স্পটে ঢুকলো, কিন্তু কিছুক্ষণ পর সেটা আর খুঁজে পাচ্ছে না। দেখা যাচ্ছে ওটা গাড়িতে রয়েছে। আবার ধর, গাড়ির চাবিটা নিয়ে ওরা চলে গেল, এসে দেখছে চাবিটা আবার স্পটে ফেলে এসছে ওরা। সেই জন্যই বারণ করেছিলাম, কারণ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে সে, যাই হোক শখের বসে। তবুও এইরকম জায়গাতে যদি কোনো অঘটন ঘটে পড়ে যায়, হুট করে কাকেই বার দোষ দিবি বলতো? ছুরি দিয়ে ফল কাটতে গিয়ে দেখা যাচ্ছে অন্য কারোর বুকে বসিয়ে দিল সেটা। যেইখানে এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব থাকে সেইখানে এসব কাজ করা মানায় না। বাই দ্য ওয়ে, এটা আমার কার্ড, ধর, এটাতে টেলিফোন নাম্বার লেখা আছে, ঠিক আছে? একদিন সময় করে জানাস। আরে তোদের সঙ্গে তো বহুত দিন কথাবার্তা হয় না। এলাম আমি। হ্যাঁ। অনিমেষদা উঠে চলে গেল। রুদ্রদার কপালে ভাঁজটা স্পষ্ট হয়ে উঠেছে। খাওয়া সেরে যখন বাইরে বেরিয়েছি, ঠিক সেই সময় একটা কি গড়ি এসে ঠেকলো আমাদের পায়ের কাছে। একটা দলা পাকানো কাগজ, তাতে লেখা আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। একটা অটো ধরে আমরা চলে গেলাম শিবমের বাড়ির কাছে। শুনেছি আজ সকালেই শিবমের কিছুটা মানসিক স্থিতি ঘটেছে। ডাক্তারের হাত যশে সে নিজের বাবা মাকে চিনতে পারছে। তার বাবা মার এখন তার ছেলের কাছেই থাকার কথা। শিবমের বাড়ির আশেপাশে 2-1টা বাড়িতে জিজ্ঞেস করে শিবমের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানা গেল না। তবে ইন্টারেস্টিং যেটা পাওয়া গেল,
সেটা শুনে আমরা সকলেই হতবাক হয়ে গেলাম। একটা দোকান থেকে সিগারেট কিনছিল রুদ্রদা। দোকানদারকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ভালো ছেলে ছিল জানেন, কিন্তু হঠাৎ করে বোনটার ওই রকম হয়ে যাওয়ার পর কেমন যেন পাল্টে গেল। বাড়ি থেকে বের হতো না, কলেজে যেত খুব অনিয়মিত, কোথাও গেলে আমার দোকানের উপর দিয়েই যেতে হবে। সব সময় যেন কেমন একটা ঘোরের মধ্যে থাকতো ছেলেটা। তবে কয়েকদিন আগে শুনলাম ওর বোনটা বেঁচে নেই। বোনকে খুব ভালোবাসতো ছেলেটা, কি থেকে যে কি হয়ে গেল। শিবমের বোনের কি হয়েছিল? সে কি, আপনি ওর বন্ধু, আপনি জানেন না? অবশ্য কে যে ওর প্রকৃত বন্ধু সেটাও নিজেই জানে। নিজের বোন নয় অবশ্য, দুঃসম্পর্কের বোন। আজ থেকে বছর 4 আগে ওর বোন কলেজে ভর্তি হয়েছিল। একই কলেজে শিবমও পড়তো। শুনেছিলাম শিবমের কোন বন্ধুরাই নাকি ওর বোনকে উত্ত্যক্ত করত। তারপর তো একদিন শুনলাম মেয়েটার ফাইনাল ইয়ার পরীক্ষার আগেই কি একটা খাইয়ে দিয়েছিল। তারপর আর কিছু জানি না। বহুদিন বন্ধুদের সঙ্গে যোগাযোগও ছিল না। তারপর তো শুনলাম কয়েকদিন আগেই আবারও বন্ধুদের মান অভিমান কেটে গেছে। কদিন আগেও এসেছিল তো ওই বন্ধুগুলো আড্ডা দিতে। শিবমের ওই বোনের সম্পর্কে আর কিছু জানেন আপনি? এখন কোথায় থাকে বা কিছু? না। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম সেখানে শিবমের বাবা মার ফেরার জন্য। কিছুক্ষণ পর তারা ফিরতে রুদ্রদা তাদের সাথে কথা বলল। অবশ্য শিবমের দূর সম্পর্কের বোনের সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করেনি। শিবমের পড়ার টেবিল থেকে ডায়েরি পাওয়া গেল। সেই ডায়েরিতেই যেটা লেখা ছিল সেটা দেখে আমাদের সকলের মনটাই ভারাক্রান্ত হয়ে উঠেছিল। অনেকবার বারণ করেছিলাম ওদের, কিন্তু না, ওরা শুনল না কোনো কথাই। দুবার একবার হলে অপরাধ ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বারবার করলে সেটা ক্ষমার অযোগ্য। শাস্তি পেতেই হবে ওদের, ভয়ঙ্কর শাস্তি। আমি ফিসফিসিয়ে রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, তাহলে কি এই সমস্ত কিছু করছে? একসাথে সকলের চোখে ধুলো দেওয়া কি সম্ভবের একার পক্ষে? রুদ্রদা মুখে ইশারায় আমায় চুপ করতে বলল। কিছুক্ষণ পর সেই ডায়েরিটা নিয়ে আমরা বেরিয়ে এলাম। রুদ্রদা আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিল। যখন ফিরে এলো তখন প্রায় সন্ধ্যা হয়। রুদ্রদার হাতে ব্যান্ডেজ করা। আমাদের দুজনকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলল। একটু গাঢ় রঙের পোশাক পরে আমাদের রওনা হতে হলো। আমরা কিছুই বুঝতে পারছি না। গাড়িতে যাওয়ার সময় রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো, আর তোমার হাতেই বা ব্যান্ডেজ কেন? আমি বাড়ি ফিরছিলাম, সেই সময় একটা অ্যাটাক হয়েছিল আমার উপরে। সেই দিনের লোকগুলোই করেছিল। এখন ওরা পুলিশ কাস্টাডিতে, রহস্য সমাধান হয়ে গেছে অনেক। এবার শুধু জবনিকা পতনের সময় বাকি। কিছুক্ষণের মধ্যে গাড়িটা এসে থামলো হসপিটালে। কিছুক্ষণ থেকে লক্ষ্য করছিলাম এলাকায় পাওয়ার কাট হয়েছে। হসপিটালে খুব অল্প আলো জ্বলছে। দূরে দাঁড়িয়ে রইলাম আমরা তিনজনে। দেখতে পেলাম ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসছে শিবম। তারপর সে একটা প্রাইভেট গাড়িতে উঠল। আমি আশ্চর্য হয়ে গেলাম গাড়ির ড্রাইভিং সিটে বসা ব্যক্তিটিকে দেখে। অফিসার বোস রয়েছেন সেখানে। দ্রুত আলো অন্ধকারে বেরিয়ে গেল গাড়িটা। আমরাও চটপট গাড়িতে উঠে বসলাম। শহরের ঘিঞ্জি রাস্তা ছেড়ে গাড়িটা যখন একটু নির্জন রাস্তা ধরেছে, ঠিক সেই সময় পরপর 2 বার হুইসেল দিয়ে বাঁশি বাজালো রুদ্রদা। সেই সাথে সামনে থেকে একটা গাড়ি এসে পথ আটকে দিল। মুহূর্তেই থেমে গেল অফিসার বোসের গাড়ি। সামনের গাড়ি থেকে নেমে আসা ব্যক্তিদ্বয়কে চিনতে পারলাম, শান্তনুবাবু ও সাব ইন্সপেক্টর পাল। সবকটা গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো থানায়। অফিসার বোসের গাড়ি থেকে একটি বছর 30-এর মেয়েকে নামতে দেখা গেল। রুদ্রদা শুরু করল, শিবম, ভালোই তো বুদ্ধি খাটিয়েছিলে, কিন্তু একটা জায়গায় ভুল করে ফেলেছিলে। এই যে এইটা, তোমার নাম শিবম, তবু কেন তুমি ডি নামের এটা পড়তে বুঝতে পারিনি? সবটা ক্লিয়ার হলো এই খানিক আগেই। আর অফিসার বোস, আপনিও অসাধারণ, শুধু আপনার পারফিউমের গন্ধ আপনাকে ধরিয়ে দিল, না হলে যে
অফিসার বোস চিৎকার করে উঠলেন, যা করেছি বেশ করেছি, ওদের শাস্তি হওয়ারই দরকার ছিল। ওরা যেটা করেছিল সেটা ক্ষমার অযোগ্য। আইন ওদের হয়তো কয়েকদিনের মেয়াদে শাস্তি দিত, কিন্তু ছাড়া পেয়ে ওরা আবারও সুযোগ খুঁজত, কিন্তু আর ওরা পারবে না। মিস্টার দীপ্তেন বোস, পুরোটা কি আপনি বলবেন? কাছে হবে বলে মেয়েটাকে একই কলেজে ভর্তি করেছিলাম। সব বেশ ভালোভাবেই চলছিল, আর কয়েকদিন কেটে গেলেই কিন্তু এই শয়তানগুলো সেটা হতে দিল না। তার আগেই ওকে সমস্ত কলেজের সামনে অপদস্থ করলো। ল্যাবের দুর্ঘটনায় ওকে দোষী সাব্যস্ত করলো। কলেজ থেকে রাস্টিকেট হবার পর আর কোথাও ওকে অ্যাডমিশন দিল না। ওদের বিরুদ্ধে কিছু বলতে গেলেও বাকিরা বিশ্বাস করত না। একজনের ব্রাইট ফিউচার নষ্ট করে দিল ওরা। তারপর যখন সবকিছু ঠিক করে ওকে অন্য একটা বোর্ডিং এ ভর্তি করলাম, তখনও। তারপর হঠাৎ করেই যখন শুনলাম মেয়েটা দুর্ঘটনায় মারা গেছে, তারপরেই ঠিক করি এর প্রতিশোধ নেবই। শিবমের সাথে যোগাযোগ করে সবটা জানাই, আর অনিমেষও জানতো, তাই ওকে দিয়েই এই মৃত্যু যজ্ঞের সূচনা করি। ও বারণ করলেও শিবম জোর দিতে থাকে ওই স্পটেতেই শুটটা করার জন্য। এরপর বাকিটা আর নিশ্চয়ই বলতে হবে না আপনাকে মিস্টার রুদ্র। কাছাকাছি একটা বেশ জোরে বাজ পড়ল। বিকেলের পর থেকেই আকাশটা গুমোট হয়েছিল। শিবম সেদিকে একবার তাকিয়েই বলতে শুরু করলো, আপনি নিশ্চয়ই দেখেছেন, স্ক্রিপ্টে লেখা ছিল একদম শেষ দৃশ্যের দিকে আমি, অর্থাৎ পুরোহিত, একজনের বুকে একটা ধারালো কিছু দিয়ে আঘাত করবে। কিন্তু সেই আঘাত করার আগেই ওর মাথায় আঘাত করি আমি। ওটা দেখেই নিখিল আর ইন্দ্রজিৎ শশীকান্তকে আঘাত করার জন্য কিছু বলার আগেই আমি আর দীপ্তেন কাকু ওদের মাথাতেও আঘাত করি, আর একেবারে শেষ করে দেওয়ার জন্য ছুরিটা ব্যবহার করি। আপনি হলে কি করতেন মিস্টার? হ্যাঁ? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্রদা। তারপর অফিসার বোসের হাতে তার গাড়ির চাবিটা তুলে দিয়ে বলল, এরপর আপনি কি চান? দীপ্তেন বাবুর হয়ে কথার উত্তর দিয়ে দিল শিবম। হাসতে হাসতে সে বলল, এটা একটা অলৌকিক ঘটনা মিস্টার রুদ্র। শুটিং চলাকালীন ভুলবশত 3 জন বন্ধুকে খুন করেছে শিবম। তাদের স্পট নির্বাচনে ভুল হয়ে গিয়েছিল। স্পটটি একটি ভৌতিক স্থান। শিবম মল্লিকও মানসিক বিকারগ্রস্ত। এরপরেই দেখলাম সে আগের মতো বলছে, আমি 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 কাউকে চিনি না। আমি 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 কাউকে চিনি না। না 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 না, আমাকে আমাকে মারবেন না। আমায় মারবেন না। এই, আমার কেউ কাছে আসবেন না। আমার কাছে আসবেন না কেউ। রুদ্রদা বলল, আমি সম্পূর্ণ চোখের বদলে চোখ এই নীতিতে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু এতে যে দোষীকে সমূলে নির্মূল করা যায় এটা স্বীকার করতেই হয়। চলনি, আসুন শান্তনুবাবু, আমাদের ফিরতে হবে, অনেক রাত হলো। এতক্ষণে আপনারা শুনছিলেন লেখক রূপম সান্ধুকার কলমে মৃত্যু বিভীষিকা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আমাদের গল্পের আসরে। আমরা অনেক দিন ধরেই আপনাদের কমেন্ট পাচ্ছিলাম যে গোয়েন্দা রুদ্রদা সিরিজের গল্প কবে আসবে। ফাইনালি রুদ্রদা এসে গেছে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আমাদের আজকের নিবেদন লেখক রূপম সাধুকার কলমে অপরাধের শেষ পরিণতি। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ কিছু গল্প শুনতে আপনাদের কি করতে হবে মনে আছে তো?
শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। পালস রেট দেখে মুষড়ে পড়েন মেঘমালা দেবী। এতক্ষণ তার স্বামীর বিছানার একপাশে বসে তার দিকে তাকিয়েছিলেন মেঘমালা। হাসপাতালের বেডে শয্যারত স্বামীর কবজিটা স্পর্শ করে নারীর স্পন্দন বুঝতে চাইলেন। অবস্থা ক্রমশ খারাপের দিকে হয় তিনি কর্মরত ডাক্তারবাবু ও নার্সকে ডাকতে গেলেন, কিন্তু সকলকে নিয়ে যখন ফেরত এলেন তখন আর কিচ্ছু করার নেই। যা হবার হয়ে গিয়েছে। টিভি স্ক্রিনে পালস রেট 0, হার্টওয়েভ ফ্লাকচুয়েট করছে না। চিরনিদ্রায় চলে গেলেন মেঘমালা দেবীর স্বামী। ডাক্তারবাবু নাড়ি পরীক্ষা করে হাল ছেড়ে দিলেন। We are sorry, Miss Sen. Is no more. কথাটা শোনার পর আশাহত হয়ে পড়লেন তিনি। তার চোখের জল বাঁধ মানছে না। সদ্য মৃত স্বামীকে বলতে লাগলেন, তুমি এই কোন অথৈ সাগরে ফেলে দিলে আমায়? তুমি কেন আমায় না নিয়ে চলে গেলে? কি ভুল করেছিলাম আমি? সাথে থাকা নার্সটি শান্ত করার চেষ্টা করেন মেঘমালা দেবীকে। মিসেস সেন, আপনি প্লিজ শান্ত হন। কোনো মানুষ চিরকাল বেঁচে থাকে না, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আর মিস্টার সেনের শারীরিক অবস্থার যেভাবে অবনতি হচ্ছিল তাতে এটাই স্বাভাবিক ছিল। না না না, ওর কিছু হয়নি, কিছু হয়নি। এক্ষুনি উঠে বসবে, তারপর বলবে, এই দেখো গায়ত্রী, আমি ভালো হয়ে গেছি। তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো উনি কবে আমায় ছুটি দেবেন। ওই তো ও ডাকছে, ডাকছে আমায়। দরজা দিয়ে এগিয়ে আসে একজন মহিলা। তিনি মেঘমালা দেবীর উদ্দেশ্যে বলেন, এমন করিস না বোন, অনিল আর বেঁচে নেই, এটাই সত্যি। দেখছিস না ও কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। না, আমায় ফেলেও একা চলে যেতে পারে না। আমায় ও কথা দিয়েছিল সারা জীবনও একসাথে থাকবে। তাহলে কেন আমায় ছেড়ে চলে গেল? ও কথা রাখেনি তো কি হয়েছে, আমি কথা রাখবো। অনিল, তোমার কথার কোনো নড়চড় হবে না। গায়ত্রী কথা রাখবে। তোমার সাথে সেও ছেড়ে চলে যাবে এই পৃথিবী। তোমায় ছাড়া সে বাঁচতে পারবে না। বিছানার পাশে থাকা ফল কাটার ছুরিটা শরীরের সবটুকু জোর দিয়ে বসিয়ে দিল কবজি লক্ষ্য করে, এবং কিছুক্ষণের মধ্যে নিজেও মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিয়ে স্বামীর কথার মর্যাদা রাখলেন। পর্দা নেমে এলো ধীরে ধীরে। সকল দর্শকের চোখে আনন্দাশ্রু। হাততালি দিয়ে সকলকে এই নাটকের সকল অভিনেতা অভিনেত্রীদের উৎসাহ প্রদান করলেন। কি দারুণ অভিনয় বলো অবন্তীদি। হ্যাঁ, মানে মনেই হচ্ছে না উনি মঞ্চে অভিনয় করছেন, এতটা নিখুঁত ও সুন্দর। দিন তিনেক হলো আমি রুদ্রদাদের এখানে বেড়াতে এসেছি। গত কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে। একতলা ছাদের নিচে সারাদিনটা কাটাতে গিয়ে যেন ভীষণ হাঁপিয়ে যাচ্ছি। কলেজে ভোটের ট্রেনিং হওয়ার জন্য ছুটি পড়ে গেছে, সেই ছুটি কাটাতেই আসা। তবে এসে যে এমন একটা সুখবর পাবো সেটা আশা করিনি। সুখবরটা হলো এলাকার বার্ষিক কালী পুজো উপলক্ষে নাটক মঞ্চস্থ হবে, এবং সেই নাটকের মুখ্য চরিত্রে আছেন আমার ও অবন্তীদির প্রিয় নায়িকা মেঘমালা মণ্ডল রায়। এই নায়িকার একটাও নাটক মিস করেনি অবন্তীদি, এবং আমারও ভীষণ ভালো লাগে। সত্যি কি সুন্দর অভিনয়। গতকাল রাতেই হয়ে গিয়েছে সেই নাটক। আমরা 3 মাস্কেটিয়ার্স রাত জেগে সেই অভিনয় দেখেছি বাড়ির ছাদে বসে, কারণ মঞ্চ ছিল বাড়ির ঠিক পাশে। একটা হাই তুলে অবন্তীদি বলল, হ্যাঁ, ওই জন্যই তো মেঘলা সিংহ এত জনপ্রিয়। নে এবার চল, অনেক রাত হলো। পরদিন সকালে যথারীতি আমরা সকলে একটু দেরি করে উঠলাম। রাত করে ঘুমানোর জন্য আমাদের শরীর একেবারে ক্লান্ত। এক এক করে চা নিয়ে সকলে বারান্দায় সোফায় বসেছিলাম। এই যা গরম পড়েছে বুঝলি, দিন কয়েক দার্জিলিং থেকে ঘুরে এলে কেমন হয়?
দিদিভাই, তুই তাহলে সব গোছগাছ শুরু কর। আমি বরং দেখি শান্তনুবাবুকে বলে আমাদের তাড়াতাড়ি কোনো টিকিটের ব্যবস্থা করতে পারি নাকি। এই সময়ে বাইরে পুলিশের জিপের শব্দ হলো। খোলা জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পুলিশ অফিসার ইনচার্জ শান্তনুবাবুকে। ভদ্রলোক আজ বেশ সময় নিয়ে এসেছেন এবং তার হাঁটা চলার শব্দ শুনে মনে হচ্ছে আজ আর নতুন কোনো কেস নয়, বরং কোনো এক সুখবর শোনাতে এসেছেন। রুদ্রদা সোফায় বসে কি একটা গল্পের বই পড়ছিল। শান্তনুবাবুকে আসতে দেখে রুদ্রদা বলল, আরে আসুন আসুন শান্তনুবাবু, আপনি এসেছেন তাই, নইলে একটা বিশেষ কারণে আমায় আপনার কাছে যেতে হতো। শান্তনুবাবুর গোপের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল। রাজকীয় কায়দায় বসে তিনি বললেন, তবে আপনারটা শোনার আগে আমারটা বলেনি। বিগত বেশ কয়েকটা কেসে পুলিশকে সাহায্য করার জন্য সরকার আপনাকে বিশেষ সম্মানে ভূষিত করতে চায়। অফিসিয়াল চিঠি চলে আসবে খুব শীঘ্রই। তবে যেহেতু আমি খবরটা পেয়ে গেছি, তাই আগে ভাগেই জানিয়ে দিলাম আপনাকে। বাহ, এ তো অতি উত্তম। আমি উল্লাসে বলে উঠি। রুদ্রদা বলল, কিন্তু শান্তনুবাবু, আমরা যে কয়েকদিনের জন্য দার্জিলিং যাব ঠিক করেছি, সেটা যে তবে বাতিল করতে হয়। শান্তনুবাবু রুদ্রদার কথার রেশ ধরেই বললেন, আরে না না, অনুষ্ঠানে দেরি আছে। আপনি বরং নির্দ্বিধায় ঘুরে আসুন। আর আমার সাথে কি একটা দরকার বলেছিলেন, সেটাই বা কি? অবন্তিদি এসে চাও নিমকে দিয়ে গেল শান্তনুবাবুকে। শান্তনুবাবুর রাশভারী পুলিশ হলে কি হবে, আমাদের সাথে একদম নিজের লোকের মতো মেশেন। বইটা পাশের র্যাকে সাজিয়ে রাখতে রাখতে রুদ্রদা বলল, ওই যে বললাম না দার্জিলিং যাব, ফার্স্ট ক্লাস এসি। দেখুন যদি কয়েকটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারেন। ও, এ তো বেশ ভালো কথা। আমারও কয়েকটা ছুটি পাওনা আছে, দরখাস্ত করে দিই, তাহলে একসাথে যাওয়া যাবে বরং। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আরে আপত্তি কি বলছেন শান্তনুবাবু, আপনার সহযাত্রী হব এটাই কি কম পাওয়া? তবে আপনি একটা খবর সম্ভবত লুকিয়ে যাচ্ছেন, আর সেটা হলো আপনার পদোন্নতি, কি তাই তো? না মানে, হ্যাঁ, আসলে কথা চলছিল অনেক দিন ধরেই। সেটা যে এইরকম ভাবে হুট করে হয়ে যাবে সেটা ভাবিনি। তবে এটা কি করে বুঝলেন? এটা তো আমি আপনাকে বলিনি। আপনার নতুন ব্যবহার করা পারফিউম সেটা জানান দিচ্ছে। মন মেজাজ খুব ভালো না থাকলে আপনি পারফিউম ব্যবহার করেন না, সে বাদ দিন। আপনার নতুন কাজের জন্য অনেক অভিনন্দন জানাই। ধন্যবাদ রুদ্র। তোমরা কবে যাবে সেটা টেলিফোন করে জানিও। ওহ, দেখেছেন, একটা কথা তো বলতে ভুলেই গেছি। দার্জিলিংয়ে এক নামকরা অভিনেতা খুন হয়েছেন। খুনের কারণ অবশ্য এখনো কিছু জানা যায়নি। খবরটা কাগজেও বেরিয়েছে, দেখেননি? তবে ওখানকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই কেসে আপনার সহযোগিতা চেয়েছেন। আপনার কাছে আসার আগেই ফোন করেছিল। আমি না জিজ্ঞেস করেই আপনার টেলিফোন নম্বরটা দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনি বরং টিকিটের দিকটা দেখুন, ওখানে গিয়ে সব শুনে বরং তদন্তে নামা যাবে। শান্তনুবাবু চলে যেতেই রুদ্রদা কাগজ নিয়ে বসল। তারপর সেই অংশটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নে পড়ে শোনা তো। আমি একটু টেলিফোন ডাইরেক্টরিটা খুঁজে দেখি। আমার এক পুরনো বন্ধু একটা হোটেলে চাকরি করে, তাকে জিজ্ঞেস করি রুম পাওয়া যাবে নাকি। এই গরমে রুম বুকিং হয়ে গেছে কিনা কে জানে। আমি পড়তে শুরু করলাম। হোটেলের বদ্ধ ঘরে খুন হলেন বছর 40-এর এক ভদ্রলোক। হোটেল থেকে জানা যায় নিহতের নাম অনিকেত সোম, তবে পরবর্তীতে জানা যায় তিনি একজন প্রখ্যাত অভিনেতা। মিথ্যে পরিচয় নিয়ে হোটেলে কেন ছিলেন এই নিয়েও প্রশ্ন উঠছে। 1 সপ্তাহ আগে রুম বুকিং করেছিলেন, একাই এসেছিলেন, পরিচয় দিয়েছিলেন ফটোগ্রাফার হিসেবে। গতকাল রাতে উনি খুন হন। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী কিছু একটা কারণে হোটেল মালিকের সাথে তার বিবাদ চরমে ওঠে। সেই সময় আততায়ী সামনে থাকা ধাতব কিছু একটা দিয়ে নিহতের মাথায় আঘাত করেন এবং সেই মুহূর্তেই সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পড়া শেষ করে রুদ্রদার দিকে তাকিয়ে দেখি সে তখনও কিছু একটা খুঁজে চলেছে টেলিফোন ডাইরেক্টরি থেকে। তারপর খুঁজে পেয়ে নিজস্ব ভঙ্গিতে বলে ওঠে, এই তো পেয়েছি। ঠিক এই সময় টেলিফোনটা বেজে ওঠে। রুদ্রদা
খপ করে গিয়ে রিসিভারটা কানে চেপে ধরে। কে? আচ্ছা, হ্যাঁ বলছি। শুনেছি, কিন্তু আচ্ছা বেশ, হ্যাঁ 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 আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। কথা শেষ করে রিসিভার নামিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রুদ্রদা। তারপর রুদ্রদা বলল, হ্যাঁ, পুলিশ সুপার জয়দেব গোস্বামী ফোন করেছিলেন। খুনের সন্দেহে গ্রেপ্তার হয়েছেন হোটেলের মালিকের ছোট ছেলে। আমি ভাবছি পুরোটাই কি কোইন্সিডেন্স। কেসটা নেবার আগে হোটেলের ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখেনি। আমার ওই বন্ধুটাকে ফোনে পায় কি দেখি। হোটেলের নামটা বলেছিল যেন, মনে পড়েছে, হোটেল সানশাইন। আচ্ছা, অনি যে হোটেলে খুন হয়েছে সেটার নাম কি বললি? আমি দ্রুত হোটেলের নাম খুঁজতে দেখলাম কাগজে। বললাম, না, পেলাম না। টেলিফোনের রিসিভার কানে নিয়ে বোতাম ঘুরিয়ে ঘুরিয়ে ফোন ধরালো রুদ্রদা। হ্যালো শান্তনুবাবু, রুদ্র বলছি। আজ দার্জিলিংয়ে যে হোটেলে খুন হয়েছে সেটার নাম কি? আচ্ছা, ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি আমাদের যাওয়াটা আজকালের মধ্যে ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আপনিও আসুন। আমার বন্ধুটি যে হোটেলে ম্যানেজারের কাজ করে সেই হোটেলেই খুন হয়েছে। অবন্তীদি জিজ্ঞেস করলো, তাহলে কে ভাবছিস, কেসটা নিবি? রুদ্রদা একটা সিগারেট ধরিয়ে বলল, ওটা একটু বললাম, খানিক পরে জানাচ্ছি। হ্যাঁ বলে দিই, আসলে ঘুরতে গিয়ে কোনো কেসের তদন্ত করতে হলে ঘোরার মজাটাই নষ্ট হয়ে যায়। আবার মগজ খাটিয়ে যখন আততায়ীর খোঁজ করতে হয় তখন আর এসব ভাবলে চলে না। হ্যাঁ বলে দিচ্ছি, ঘোরাও হবে, তদন্তও মিটবে, কিন্তু দুঃখের বিষয় শান্তনুবাবু যেতে পারবেন না। কোর্টে কি একটা কেস রয়েছে। অবন্তীদি বলল, তাহলে পাঁচুকে বরং কয়েকদিনের ছুটি দেওয়া যাক। অনেকদিন ধরেই বলছিল গ্রামের বাড়ি যাবে, আর মাসিকে ফোন করেও জানিয়ে দিতে হবে। মা আর আপত্তি করেনি। একই কলেজে ছুটি, তারপর আবার সাথে রুদ্রদা আছে। আমরা আমাদের প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নিলাম খুব তাড়াতাড়ি। বিকেলবেলা শান্তনুবাবু এসে আমাদের টিকিট পৌঁছে দিয়ে গেলেন। ওই দিন রাতেই আমরা ট্রেনে রওনা হলাম দার্জিলিং। আমরা গিয়ে উঠলাম সেই একই হোটেল সানশাইনে। সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন পুলিশ সুপার। হোটেলের বাইরের লবিতে দুজন অপেক্ষা করছিলেন, একজন রুদ্রদার বন্ধু সাহেবদা ও অন্যজন শান্তনুবাবুর বয়সী। তার গায়ের পোশাকই তার পরিচয় বুঝিয়ে দিচ্ছে। রুদ্রদা তাকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমি রুদ্র। এ হলো আমার মাসতুতো ভাই অনিরুদ্ধ, আর উনি হলেন আমাদের দিদি অবন্তী। নমস্কার, আমি জয়দেব গোস্বামী। আসুন আসুন, শান্তনুর মুখে আপনার বহু কীর্তির কথা শুনেছি। এখন আপনি বিশ্রাম নিন, আমি বরং ঘন্টা দুয়েক পরে আবার আসব। হোটেলের এক কর্মচারী আমাদের থেকে ব্যাগগুলো নিয়ে দোতলায় নিয়ে গেলেন। অল্প কিছু খাওয়া দাওয়া করে সকলেই একটু বিশ্রাম নিলাম। একটু পরে আমাদের ঘরে উপস্থিত হলেন হোটেলের মালিক তপন সামন্ত। দার্জিলিংয়ে এসে শরীর মন যেন নিমেষে ফুরফুরে হয়ে গিয়েছে। বেশ আরামদায়ক পরিবেশ। হোটেলের ব্যালকনি থেকে দূরের পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে। সময়টা দিনের মাঝামাঝি হলেও উত্তাপ খুব একটা নেই। একই তার হোটেলে নামই একজন খুন হওয়াতে ও সেই খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তারে উনি বিধ্বস্ত হয়েছিলেন। পরিস্থিতি খুব খারাপ হলেও ভদ্রলোকের মানসিক জোর কিন্তু অনেকটাই। রুদ্রদা প্রশ্ন করল, ওই অভিনেতা মারা যাওয়াতে আপনাদের হোটেলের বদনাম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এতে আপনার ছেলে মানে ভবেশবাবুকে গ্রেপ্তার করার কারণ কি? ওই মৃত লোকটিকে আমার ছেলে ভবেশই প্রথম উদ্ধার করে। আমি সাহেব মানে ম্যানেজারের থেকে জানতে পারি গত পরশু রাতে খাবারের জন্য দরজা খোলার পর তাকে আর দরজা খুলতে দেখা যায়নি। কাল সকালে ব্রেকফাস্টের জন্য তাকে ডাকা হয়। দরজা না খোলাতে দ্বিতীয় চাবি দিয়ে দরজা খোলার পর ওনাকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। সকলের ধারণা ভবেশই ওকে খুন করেছে। উনি কবে নাগাদ এসেছিলেন? গত সপ্তাহে। সাধারণত হোটেলে আমায় আসতে হয় না, কাছেই একটা চা বাগান আছে আমার, সেটার দেখাশোনা করতে করতেই সময় কেটে যায়। এদিকে আসার আর সময় হয় না। হোটেলটা আমার নামে হলেও এই হোটেলটা আমার ছেলে আর তার ম্যানেজার দেখাশোনা করে। ঘটনাটা আমার ভালোভাবে মনে আছে, এই কারণে ভদ্রলোক এসে খানিক ঝামেলা করেন।
উনি আসলে কতদিন থাকতে চান সেটা নিয়ে যত সমস্যার সূত্রপাত। সে যা হোক, এখন তো দেখছি ভদ্রলোক নিজের নামটাও আমাদের ভুল জানিয়েছেন। জানেন তো, ওনার আসল নাম প্রশান্ত মণ্ডল। ওনার মতো ওনার স্ত্রীও একজন নামকরা নাট্য অভিনেত্রী, জানেন নিশ্চয়ই। অবন্তীদি বলে উঠল, মেঘমালা? ওনাকে তো গত পরশুদিন একটা শোতে দেখা গিয়েছে। কোনো উকিল আমার হয়ে কেস লড়তে চাইছে না। উনি আগেও কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। অনেক মানুষ ওকে ভালোবাসেন। আমিও কলকাতায় থাকার সময় একবার ওনার অভিনয় দেখেছিলাম। কিন্তু আমার ছেলে মানে ভবেশ এই খুনের সাথে কোনোভাবেই যুক্ত নয়। ও তো সকালে গিয়ে সব দেখে। তপনবাবু, আমি যখন তদন্তের দায়ভার নিয়েছি তখন আর চিন্তা করার কিছু নেই। ভবেশবাবুর সাথে কথা বলাটাও দরকার। রুদ্রদাকে উঠে যেতে দেখে অবন্তীদি জিজ্ঞেস করল, তুই এখনই যাবি? আর কিছু খাবি না? তুই একাই যাবি? উফ, তোর এই একসাথে প্রশ্ন করার স্বভাবটা গেল না। দেখ, পুলিশ সকলকে অ্যালাউ নাও করতে পারে। আর খাওয়া দাওয়া বাইরে করে নেবো, চিন্তা করিস না। তোরা বরং খেয়ে একটু রেস্ট নিয়ে নে। অনেক শরীরটা বিশেষ ভালো বুঝছি না, আজকের দিনটাও রেস্ট দরকার। দুপুরে খাবার খেয়ে আর ঘুম আসেনি আমাদের দুজনেরই। এমনটা কখনোই হয়নি। রুদ্রদা আমাদের ছাড়া কোনো তদন্তে গিয়েছে। আমাদের ঘরের সামনেটা একটা সুন্দর ব্যালকনি আছে। আমি আর অবন্তীদি সেখানে বসে গল্পের বই পড়তে লাগলাম যতক্ষণ না রুদ্রদা আসে। হোটেলের লোকজনও বিশেষ নেই। এই হোটেলে এমন একটা ঘটনা হয়ে যাওয়াতে ট্যুরিস্ট অন্য হোটেলে গিয়ে উঠেছে। নিচের ফ্লোর অর্থাৎ গ্রাউন্ডটা পুলিশ সিল করে দিয়ে গিয়েছে। আমরা এখন আছি দোতলায়। একটু পরেই রুদ্রদা এলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, কি কথা বলতে দিল পুলিশ? হ্যাঁ, কথা বলেছি। যদি একটু দেখ কিছু খাবারের অ্যারেঞ্জ করতে পারিস কিনা। বলতে পারিস খাওয়ার সময় পাইনি, আজ শুক্রবার, কেসটা কোর্টে উঠতে উঠতে সোমবার। কাল পরশুর মধ্যে কেসটা যে করে হোক সলভ করতে হবে, নয়তো খুনি পালাতে পারে। এই কি বলছো বলো তো তুমি রুদ্রদা? মানে তোমার কথা তো কিছুই বোঝা যাচ্ছে না। থানায় কি ঘটলো না ঘটলো কিছুই না বলে এরকম কথা বললে কি করে বুঝবো বলো তো আমরা? ওকে একটু শান্ত হতে দে অনি। আর রুদ্র, তুই একটু হাত মুখ ধুয়ে আয়। আমি তোর বন্ধুকে বলছি, সে খাবারের ব্যবস্থা করে দেবে। খাওয়া শেষ করে হাত মুছে রুদ্রদা বলল, কাস্টাডি থেকে ভবেশবাবুকে যখন নিয়ে আসা হলো তখনও তিনি চুপ করেছিলেন। আমি যখন অফিসের ইনচার্জকে ভবেশবাবুর সঙ্গে কথা বলবো বললাম, তখন তিনি বললেন, মিস্টার রুদ্র, আমরা অনেক চেষ্টা করেছি, শুধু একটাই কথা উনি খুন করেননি। সেই যে একটা কথাই বলেছিলেন, তারপর আর একটা কথা ওনার মুখ থেকে বের করতে পারিনি আমরা। আরে বাবা, খুন করে থাকুক বা না থাকুক, যার ওপর এরকম খুনের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এরকম চুপ করে থাকা মানায় না। আর ওনার পরিবার ও গুণগ্রাহী ভক্ত আমাদের ওপর প্রেশার তৈরি করছে। আপনি দেখুন যদি আপনি কিছু জানতে পারেন। আমি প্রশ্ন করতেও ভবেশবাবু যথারীতি নিশ্চুপ। আচ্ছা ভবেশবাবু, এই খুনের ঘটনায় আপনি যেটুকু জানেন সবটুকু বলুন। আপনি কিছু দোষ করে থাকলেও সেটাও বলুন আমাদের। হতে পারে আপনি নিরুপায় হয়ে খুনটা করেছিলেন। না মিস্টার রুদ্র, এই খুন আমি করিনি। ওনার পরিবার আমার উপর মিথ্যে দোষারোপ করছে। সেটা তো জানি। আপনি তো ওনাকে প্রথম দেখেন, তাই না? আপনি সহযোগিতা করলে আমরা প্রশান্তবাবুর খুনিকে ধরতে পারবো। আমার আরও কয়েকবার বোঝানোর পরে উনি মুখ খুলতে রাজি হন। হোটেলে যতদিন ছিলেন আমার সাথে ওনার কখনোই কোনো বিষয়ে উত্তপ্ত কথাবার্তা হয়নি। বাবা নিশ্চয়ই বলেছে আপনাকে, উনি প্রথমে ভুল পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন, পরবর্তীতে নিজের আসল পরিচয় জানান। নাম বদল করে হোটেলে চেক ইন করার কারণটা কিন্তু কখনো বলেননি। প্রত্যেক দিন সকালবেলা উনি বেরিয়ে পড়তেন গলায় ক্যামেরা ঝুলিয়ে। হোটেলের কোনো লোকজনের সাথে খুব একটা মিশতেন না। এমনকি প্রত্যেক দিন সন্ধেবেলায় সকলে যখন ব্যালকনিতে বসে আড্ডা দিত সেখানেও তিনি আসতেন না। খাবারও তার ঘরেতেই দিয়ে আসতে হতো। সাধারণত অভিনেতারা একটু লোক সমাজ থেকে আড়ালেই থাকতে পছন্দ করে, কিন্তু উনি বেশ মিশুকে, তাই আমার খটকা লেগেছিল। একবার জিজ্ঞেসও করেছিলাম কারণটা। বলেছিলেন তিনি কয়েকটা দিন একটু নিজের মতন একা থাকতে চান। আমরাও কেউ আর বিরক্ত করিনি, কিন্তু উনি যে কিভাবে, বিশ্বাস করুন রুদ্রবাবু, আমি খুন করিনি। আমি বিরক্ত হয়ে রুদ্রদাকে বললাম,
সবই তো বুঝলাম রুদ্রদা, কিন্তু উনি যদি খুনটা নাই করে থাকে তাহলে যে প্রত্যক্ষদর্শী ছিল সে ওনার নাম বলল কেন? গুড পয়েন্ট অনি। কাগজের অফিসে একবার যোগাযোগ করতে হবে, ওই প্রত্যক্ষদর্শীর নামটা আমাদের জানা দরকার। দাঁড়া অফিসার ইনচার্জকে জিজ্ঞাসা করি, সেটা পরে করলেও হবে। তার আগে একবার ওই প্রশান্ত মণ্ডলের বাড়ির লোকের সাথে কথা বলা প্রয়োজন। কয়েকটা জিনিস বুঝতে হবে, প্রশান্তবাবু মারা যাওয়াতে কে সব থেকে বেশি লাভবান হলেন, আর কি এমন কারণ যার জন্য প্রশান্তবাবু মারা গেলেন, আর ভবেশবাবুকেই বা কেন বলপূর্বক থানায় আটক করা হলো। আর দিদিভাই ওনার স্ত্রীর নাম কি বললি বেশ? ওনার সাথে আগে কথা বলার প্রয়োজন। নে রেডি হওনি, ফেরবার পথে একটা বৌদ্ধ মনেস্ট্রি থেকে ঘুরে আসবো। খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আমরা সকলে। রুদ্রদা ফোন করে পুলিশ সুপার জয়দেব বাবুকে ফোনে জানিয়ে দিলেন কেসের অগ্রগতি। থানার অফিসার ইনচার্জ শ্যামল বলবন্তের সাথে আমরা গেলাম মেঘমালা দেবীর বাড়ি। দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় ডলি মনস্ট্রি পেরিয়ে একটা সুন্দর পাহাড়ে ঘেরা এলাকা। সেখানেই থাকতেন প্রশান্তবাবু এবং তার স্ত্রী। শ্যামল বলবন্তের মুখেই শুনলাম পূর্বে প্রশান্তবাবু একজন নামকরা থিয়েটার শিল্পী ছিলেন। কলকাতার স্টার থিয়েটার এবং রবীন্দ্র সদনে একসময় নিয়মিত অভিনয় করতেন। সমগ্র বাড়ি জুড়ে শোকের ছায়া, চারিদিকে নানান লোকজন ঘোরাফেরা করছে। দরজার সামনে দুজন কনস্টেবল পাহারা দিচ্ছে। তারা আমাদের ঢুকতে দেখে সেলাম করল। পুলিশের জিপের শব্দ শুনে একজন মহিলাকে দেখলাম ব্যালকনির গ্রিল দিয়ে উঁকি দিতে। কিছুক্ষণ পরেই বাড়ির ভেতর থেকে একজন এসে আমাদের ওপরে নিয়ে গেলেন। বসবার ঘরে যারা বসেছিলেন তাদেরকে খবরের কাগজের পাতায় মাঝে মধ্যেই দেখা যায়। এত কাছ থেকে দেখতে পাবো এটা আশা করিনি। আমাদের যাবার পরপরই তারা সবাই উঠে চলে যাচ্ছিলেন। রুদ্রদা তাদের বাধা দিয়ে বললেন, আপনারা এখনই বাড়ি ফিরে যাবেন না, একটু অন্য ঘরে অপেক্ষা করুন। মেঘমালা দেবীর সাথে কয়েকটা কথা বলি, আপনাদের সাথেও কিছু কথা রয়েছে আমার। মেঘমালা দেবী সকলকে পাশের ঘরে বসতে বললেন। একজন এসে আমাদের সামনে চা ও কেক রেখে গেলেন। মেঘমালা দেবী বললেন, নিন, খেয়ে নিন। এই পরিস্থিতিতে খুব বেশি কিছু আয়োজন করা যায়নি। গতকাল যার স্বামীর মৃত্যু ঘটেছে তিনি যে এতটা নিজেকে সংযত করে রাখতে পারেন সেটা ওনাকে না দেখলে টেরই পেতাম না। কিছুদিন আগে মঞ্চে অভিনয় করতে দেখলেও এত কাছ থেকে মেকআপবিহীন অবস্থায় দেখে তার সৌন্দর্যের সত্যি প্রশংসা করতে হয়। ভদ্রমহিলা এক কথায় অসাধারণ রূপবতী। শরীরে তার বিধ্বস্ততার ছাপ স্পষ্ট। ঘুম যে হয়নি সেটা সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। অবন্তিদি প্রথম কথা শুরু করল। মেঘলা ম্যাডাম, আমরা বেশ কিছুদিন আগেই আপনার অভিনয় দেখেছি। ভীষণ সুন্দর অভিনয় করেন আপনি। তবে আজ আমরা একটা অন্য কারণে আপনার কাছে উপস্থিত হয়েছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘমালা দেবী বললেন, হ্যাঁ, জয়দেববাবু খানিক আগেই ফোন করেছিলেন। আপনারা বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি। এভাবে বলবেন না, নিতান্ত বাধ্য হয়ে আসা, নইলে এমন পরিস্থিতিতে দার্জিলিংয়ে এত সুন্দর একটা বাড়ি থাকা সত্ত্বেও উনি কেন হোটেলে থাকছিলেন? এই বাড়িটিকে দেখে মনে হয় যথেষ্ট বড় এবং পরিচারক পরিচারিকাও আছে। তা সত্ত্বেও ওনার একটা হোটেলে আলাদা থাকা এবং বেশ কিছুদিনের জন্য উনি একা থাকতে চান, এমন কথা বলতে পারেন, সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? একটা নতুন কাজ শুরু করার কথা ভাবছিল প্রশান্ত। সে কারণেই কয়েকটা দিনের জন্য একটু বিচ্ছিন্ন থাকতে চাইছিল। বুঝলাম। সাধারণ কয়েকটা প্রশ্ন। প্রশান্তবাবু কি কারণে মারা যেতে পারেন বলে আপনার মনে হয়? কেউ কেন খুন করবে তাকে? দেখুন, আমি সঠিকভাবে জানি না, তবে বেশ কিছুদিন হলো প্রশান্তর কাছে একটা মূল্যবান মূর্তি এসেছিল। সেই কিউরিও বা মূর্তিটা নিয়ে অনেকের সাথেই তার বচসা হয়েছিল। আমাকে নাটকের কাজে নানান জায়গায় যেতে হয়। আমি তাই সম্পূর্ণ জানি না, বা বলা ভালো প্রশান্ত আমাদের সবকিছু জানাতেও না। কোনো কালেই প্রশান্ত আমার কোনো কথারই পাত্তা দিত না। আমি অনেকবার বলেছিলাম ওই মূর্তিটা বাড়িতে না রাখতে। বিশেষ করে ওই মূর্তিটা নিয়ে যখন
কাছের বন্ধু বান্ধবদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রত্যক্ষদর্শী তো দেখেছে ভবেশ অর্থাৎ হোটেলের মালিককে প্রশান্তর মাথায় আঘাত করতে। আপনারা ওনাকেই জিজ্ঞাসাবাদ করুন। এই সামান্য বিষয়টা আপনারা যে কেন বুঝতে পারছেন না জানি না। অবন্তীদি সবকিছু নোট করে নিচ্ছিল, তারপর বলল, ভবেশবাবু যে অপরাধী নন সেটা আমরা বলছি না, কিন্তু যাদের সাথে প্রশান্তবাবুর ওই মূর্তি নিয়ে ঝামেলা হয়েছিল আমরা তাদের সাথেও একটু কথা বলতে চাই। আপনি প্লিজ তাদের নামগুলো আমাদের বলুন। রুদ্রদা অবন্তীদির কথার সমর্থন করে বলল, ভবেশবাবু এখনো খুনের বিষয়ে কোনো কথা বলেনি। বলতে পারেন আমরা প্রমাণ জোগাড় করছি। মেঘমালা দেবী, আমিও চাই আপনিও চান আপনার স্বামী ন্যায় বিচার পাক এবং যে তাকে খুন করেছে তারও শাস্তি হোক। এখানে প্রশান্তর বেশি একটা বন্ধু ছিল না। একজন হলো ওয়ার্ল্ডস কিউরিওর মালিক উমেশ সিনহা। মূর্তিটা ওনার দোকান থেকেই কেনার কিছুদিন পরে পরেই উনি প্রশান্তকে বলতেন ওটা বিক্রি করে দিতে, ভালো দাম দিতে চেয়েছে একজন বিদেশি কেউ। আরেকজন হলেন প্রশান্তর বহু পুরনো বন্ধু রমেন হালদার। রমেন আর প্রশান্তর মধ্যে কয়েকবার ওই মূর্তিটা নিয়ে গন্ডগোল হয়েছে। সবটাই আমার শোনা প্রশান্তর থেকে। অসংখ্য ধন্যবাদ মেঘমালা দেবী। আমরা যত দ্রুত সম্ভব প্রশান্তবাবুর খুনিকে উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করব। চলি। মেঘমালা দেবীর বাড়ি থেকে ফিরবার সময় রুদ্রদা পুলিশ অফিসারকে বললেন, শ্যামলবাবু, ডাক্তার খুনের কারণ সম্বন্ধে কি বলেছে? আমি একটু রিপোর্টটা দেখতে চাই। না রুদ্রবাবু, পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি, তবে মৃত্যুর পর সাধারণ হার্ট অ্যাটাকের একটা লক্ষণ প্রকাশ পেয়েছিল, আর মাথায় একটা আঘাতের চিহ্নও ছিল। মেঝেতে পড়েছিল একটা ঘোড়সওয়ারের মার্বেলের মূর্তি। ওটাতে ভবেশবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেলেও সবটা প্রমাণ কিন্তু হবে না। আশা করছি রিপোর্ট এলে তদন্ত অনেকটাই এগিয়ে যাবে, আর ভবেশবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাঠানো হয়েছে। শ্যামলবাবু চলে যেতেই আমরা দার্জিলিং মার্কেটে কিউরিও শপে ঢুকলাম। দোকানে একজন লোক মূর্তি এবং কিউরিওগুলো মোছামুছি করছিলেন। আমাদের দোকানে ঢুকতে দেখেই তিনি এগিয়ে এলেন। আরে বাবু সাহেব, আসেন আসেন, কি দেখাবো বলুন? রুদ্রদা আমাদের হয়ে জিজ্ঞেস করল, নবাব সিরাজদৌল্লার সময়কার কোনো কিছু আছে কি? দোকানের মালিক আমাদের ভেতরের দিকে নিয়ে গিয়ে বললেন, খুব দামি কিছু নেই, শুধু নবাবের ব্যবহৃত কয়েকটা পোশাক রয়েছে আর সেনাবাহিনীর ব্যবহার করা অস্ত্রশস্ত্র। আর কি দেখবেন বলুন? আমরা আর কিছু দেখব না, কয়েকটা প্রশ্ন করব। প্রশান্ত মণ্ডল বলে কাউকে আপনি চিনতেন? প্রশান্ত প্রশান্ত মণ্ডল? না না না, ওই নামে তো আমি কাউকে চিনি না। আপনাদের কিছু কেনার হলে বলুন, নয়তো চলে যান। সে চলে যাচ্ছি, কিন্তু মূর্তিটা তো আপনার দোকান থেকেই কিনেছিলেন প্রশান্তবাবু। হ্যাঁ কিনেছেন, তাতে কি হয়েছে নাকি? আপনারা এমন করছেন যেন মনে হচ্ছে মূর্তি বিক্রি করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। মূর্তি পছন্দ হলো, দাম দিয়ে নিয়ে চলে গেল। এরপর সেজন্য কে খুন হলো আর কার কি হলো সেসব আমি কি করে জানবো? কাজের সময় যত সমস্যা আর কি। রুদ্রদার মুখের উপর কেউ এমন করে কথা বললে রুদ্রদা ভীষণ রেগে যায়। একে কথার সঠিক জবাব দিচ্ছে না, তারপর আবার মেজাজ দেখাচ্ছে। রুদ্রদা বলল, দেখুন, আমি আপনার সাথে খোশ গল্প করতে আসিনি। পুলিশ সুপার জয়দেব গোস্বামী আমায় এই কেসে নিযুক্ত করেছেন। ওনার মৃত্যু স্বাভাবিক নয় সেটা হয়তো জানেন। একজন গ্রেপ্তার হয়েছে। আপনি যদি এই বিষয়ে কিছু বলতে পারেন তো ভালো হতো। শুনেছি একটা মূর্তি ওনার এই মৃত্যুর কারণ, আর সেটা আপনার দোকান থেকেই কেনা। পুলিশ সুপারের কথা শুনে লোকটির মনে কিছুটা ভয়ের সঞ্চার হয়েছে। লোকটা কাঁচুমাচু মুখ করে বলল, আমি সামান্য ব্যাপারী বাবু, কে কি নিয়ে গেল সেটা কি করে জানবো বলুন তো? তবে হ্যাঁ, লোকটা মূর্তিটা আমার দোকান থেকেই কিনেছিল। আমার কাছে মূর্তিটার একটা ছবি আছে।
প্রশান্ত বাবু আর ওর বন্ধু রমেন, ওরা দুজনেই মূর্তিখানা হাতে নিয়ে ওই ছবিটা তুলেছিল। কই দেখি ছবিটা। লোকটা টেবিলের নিচে একটা বড় খাম বের করলো, সেখান থেকে একটা ছবি বের করে আমাদের হাতে দিলেন। দোকানের বাইরে দাঁড়িয়ে তোলা ছবি। মূর্তিটা একজন ঘোড়সওয়ারের এবং পরনের রাজবেশ। দুই বন্ধুই হাসি হাসি মুখে মূর্তির দিকে তাকিয়ে আছেন। ছবিটা দেখে রুদ্রদা সেটা আবার দোকানের মালিকের হাতে দিয়ে বলল, এই ছবিটার এক কপি আমাদের লাগবে। এটা আপনাকে দিতে হবে না, আপনি নেগেটিভের একটা কপি হোটেলে পাঠিয়ে দেবেন, আর এই ছবিটাও সাবধানে রাখবেন। মিস্টার রুদ্র, আপনাকে একটা কথা বলার আছে। আমার মনে হয় না ওই মূর্তির কারণে প্রশান্তের খুন হয়েছে। খুবই সাধারণ একটা মূর্তি। এই মূর্তি নিয়ে সাধারণত কারো মধ্যে মনোমালিন্য হবে, বিশেষ করে রমেনের সঙ্গে। এইটা আমি ঠিক মানতে পারছি না, কারণ ওরা খুব ভালো বন্ধু। মূর্তিটা যখন আপনার দোকানে ছিল, এটার ঐতিহাসিক মূল্য সম্বন্ধে কিছু বলতে পারবেন? কি দাম হতে পারে এটার? খুব দামি বলে তো মনে হচ্ছে না। এটা মার্বেল বা ওই প্লাস্টারের তৈরি। একসাথে এই মূর্তি 4টে এসেছিল, আসার সাথে সাথেই বিক্রি হয়ে গিয়েছিল। ছবিটা দেখেছেন হয়তো। ঘোড়সওয়ারের মুখে ভীষণ এক আত্মবিশ্বাস রয়েছে। এটাই এর বিক্রির অন্যতম কারণ বলে আমার মনে হয়। ঠিক আছে, এখন আমরা চলি, প্রয়োজনে হয়তো আবার আসতে হতে পারে। দোকান থেকে বেরিয়ে আসার পর আমি রুদ্রদাকে বললাম, এই লোকটা তো ভীষণ খিটকেল। না মানে আমরা তো ওনার কাজের সময় এমনি এমনি ব্যাঘাত ঘটাতে আসেনি, এসেছি তদন্তের স্বার্থে। রুদ্রদা আমার কথায় প্রতিবাদ করে বলল, রাগ করিস না ভাই, এমন হওয়াটা স্বাভাবিক। দু একবার হয়তো পুলিশের জেরার মুখে পড়েছে, তারপর আমি গেছি জিজ্ঞাসাবাদ করতে। রাগ তো হবেই। তাছাড়া একটা জিনিস বিক্রি করেছেন, টাকা নিয়েছেন, ওখানে সবকিছু মিটে যাওয়ার কথা। তা না হয় প্রশান্তবাবুর কবরের ভূত ওনাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। যাক, ছাড়ো সব, এখন চল এক কাপ চা খেতে হবে, মাথাটা যে পরিমাণ ধরে আছে। একটা চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করলাম আমরা তিনজনে। কিছুক্ষণ পর সেখানে জিপ নিয়ে উপস্থিত হলেন পুলিশ সুপার জয়দেব বাবু এবং থানার ইনচার্জ। পুলিশ সুপার রুদ্রদাকে বললেন, আপনি এখানে? আমরা তো আপনাকে খোঁজার জন্য হোটেলে গিয়েছিলাম। মূর্তিটায় ভবেশবাবু ছাড়াও আর একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার এই যে প্রশান্তবাবুর খুনটা মাথায় আঘাত লাগার জন্য হয়নি, হয়েছে একটা বিষক্রিয়ায়। রুদ্রদা চায়ে চুমুক দিয়ে হেসে বলল, বলেন কি, এ তো গল্পের নতুন টুইস্ট। যাক, বহুদিন বাদে একটা মাথা খাটানোর মতন কেস পেয়েছি। আপনি একটা কাজ করুন জয়দেববাবু, প্রশান্তবাবুর পাস্ট কোনো হিস্ট্রি খোঁজ করুন তো, কোনো খবরের কাগজ বা তার সহকর্মীদের থেকে। আমরা একটু তার বন্ধু রমেনবাবুর বাড়ি যাব, আপনি চাইলেও আসতে পারেন। জয়দেববাবু রুদ্রদার কথায় ঘাড় নেড়ে বলল, না না না, আমাদের দেখে যদি উনি মুখ খুলতে রাজি না হন, তার থেকে আপনার যাওয়াই ভালো। আমরা গিয়ে দরজায় কড়া নাড়তেই বাড়ির পরিচারক গোছের একজন বেরিয়ে এলো। তাকে উদ্দেশ্য করে রুদ্রদা বলল, রমেনবাবু আছেন? বলুন, আর বন্ধু প্রশান্তবাবুর ব্যাপারে কিছু কথা আছে। পরিচারক দরজা পুনরায় বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল। 1 মিনিট পর সে আবার ফিরে এসে জানালো, রমেনবাবু এখন কারোর সঙ্গে দেখা করতে চান না। উনি যথেষ্ট অসুস্থ বোধ করছেন, এমনকি পুলিশ হলেও উনি দেখা করবেন না। পরিচারকটি কথা শেষ করে পুনরায় দরজা বন্ধ করে দিতেই যাচ্ছিল, কিন্তু রুদ্রদার বাহুবলের কাছে তাকে হার মানতে হলো। আমরা তিনজনে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে পড়লাম। পরিচারকটি আর কিচ্ছু বলতে পারল না। রুদ্রদা ওকে আশ্বস্ত করে বলল, তোমার কোনো চিন্তা নেই, যা বলার আমি ওনাকে বলছি। এদিকে আমাদের কথা শুনতে পেয়ে বাড়ির মালিক রমেনবাবু এগিয়ে এসেছেন। তার চোখ মুখ সম্পূর্ণ বসে গিয়েছে, চোখে ঘোলাটে দৃষ্টি, মাথার চুল উস্কো খুস্কো। আমাদের দেখে তিনি আপন স্বরে ধীরে ধীরে বললেন, আমি এখন কারুর সঙ্গেই কোনোভাবে দেখা করতে চাই না, আমি কিচ্ছু জানি না। রুদ্রদা এগিয়ে গিয়ে তাকে আশ্বস্ত করে বলল, রমেনবাবু, আপনার বন্ধু খুন হয়েছে এবং একজন নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আপনি কি একজন নিরপরাধ মানুষের জন্য হলেও কিছু বলতে রাজি নন? আপনি তো আগে এমন ছিলেন না। আমি কিছুই জানি না,
আমি কিছুই বলতে পারবো না। সত্যি নিজের বন্ধুর মৃত্যুতে রমেনবাবু ভীষণ ভেঙে পড়েছেন। কথাবার্তার মধ্যে এরকম অসারতা ও অসংলগ্নতা সেটাই প্রমাণ করে দিচ্ছিল। ঠিক এই সময়ে আচমকা একটা শব্দে আমরা সকলেই চমকে উঠলাম। কাঁচের জানালা ভেঙে একটা মোড়ানো সাদা কাগজ মেঝেতে এসে পড়েছে। রুদ্রদাস সেটা তুলে নিয়ে মোড়ক খুলে দেখল, সেটায় লেখা আছে, বোবার শত্রু নেই, আর একজন অন্ধ কখনো সাক্ষী হতে পারে না। রমেনবাবু রুদ্রদার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে দেখলেন কি লেখা আছে। লেখাটা পড়ে তার মুখের অভিব্যক্তি অনেকটা বদলে গেল। বন্ধুর আচমকা মৃত্যুর শোকের মধ্যেও তার মনের মধ্যে রাগ ফুটে উঠল। তিনি এগিয়ে গেলেন সামনে দেখার জন্য, কিন্তু দুরন্ত পায়ের শব্দ প্রমাণ করে দিয়েছে যারা এই কাগজটি ছুঁড়েছে তারা এই তল্লাটে আর নেই। রুদ্রদা কাগজটা তার হাত থেকে ফিরিয়ে নিয়ে বলল, আমি খুব ভুল না করলে এই চিরকুটটি আপনার উদ্দেশ্যে লেখা। আপনার জীবন এখন বিপন্ন। কেউ একজন আপনার ওপর এবং সাথে সাথে আমাদের ওপরও নজর রাখছে। তার মানে বুঝতে পারছেন, আপনার বন্ধুর হত্যার তদন্ত হোক, সেটা কেউ বা কারা চায় না। একজন নিরপরাধের শাস্তি দেবেন না রমেনবাবু? একটা দীর্ঘশ্বাস ছেড়ে রমেনবাবু বললেন, আমি এমনটাই সন্দেহ করেছিলাম যে আমার ওপর আক্রমণ হতে পারে। এই কারণেই আমি কারোর সঙ্গে দেখা করতে চাইছিলাম না। কি এমন জানেন আপনি যার কারণে আপনার ওপর আক্রমণ হতে পারে? বলতে পারেন আমি প্রশান্তর জীবনের চিত্রগুপ্ত। ওর এমন অনেক ঘটনার কথা আমি জানি যা প্রশান্ত নিজের বাবা মায়ের সাথেও কোনোদিন ভাগ করে নেয়নি। বলা ভালো, সাহস পায়নি। অতীত জীবনে ঘটে যাওয়া এই ভুলটাই যে এই বয়সে এসে ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সেটা জানতাম না আমি। প্রশান্ত নিজেই আমাকে দিব্যি দিয়েছিল এই ঘটনাটা যেন আমি কাউকে কখনো না বলি। আজ যখন মানুষটাই নেই তখন আর বলতে কোনো আপত্তি নেই। আর আমিও চাই যে দোষী সে শাস্তি পাক, চরম শাস্তি। আপনার কথার কোনো অর্থই আমি বুঝতে পারছি না, যদি একটু পরিষ্কার করে বলেন। অতীতের করা পাপ যদি আবার পুনরাবৃত্ত হয় তাহলে কার ভালো লাগে বলুন ম্যাডাম? অভিনয় জগতে মানুষের মধ্যে একটা ভীষণ বদ গুণ আছে, জানেন নিশ্চয়ই। মদ আর ক্যারিয়ার তার মধ্যে অন্যতম। অভিনয়কে ভালোবেসে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিল প্রশান্ত। নিজের পরিবার, ফ্যামিলির জন্য সময় খুবই কম দিত। বিয়ের পর সেটা বদলে নেয়। তাছাড়া ওর স্ত্রী মেঘমালা প্রথম থেকেই ভীষণ উচ্চাকাঙ্ক্ষী ছিল। তার মানে প্রশান্ত বাবুর স্ত্রী মেঘমালা দেবীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, ঠিক তো? যিনি পর্দায় এমন দুর্দান্ত অভিনয় করেন, যার অভিনয় দেখে দর্শকের চোখে জল আসতে বাধ্য, তিনি কিনা এইরকম? অবন্তিতির কথায় দুঃখের দীর্ঘশ্বাস ঝরে পড়ে। হ্যাঁ, এই জন্যই হয়তো প্রশান্তবাবু কয়েকটা দিন আলাদা থাকতে চেয়েছিলেন। তার মানে মূর্তি প্রশান্তবাবুর মৃত্যুর কারণ নয়। যার সাথে মেঘমালা দেবীর সম্পর্ক আছে তাকে আপনি চেনেন নিশ্চয়ই, এবং আমার সিক্স সেন্স বলছে তার কারণেই আপনি ভয় পাচ্ছেন। আপনাকে আর বিরক্ত করব না, জয়দেববাবুকে বলে আপনার সুরক্ষার ব্যবস্থা আমরা করব। আজ চলি। আপনাকে অনেক ধন্যবাদ রমেনবাবু। আপনার প্রকৃত বন্ধুপ্রীতি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। রমেনবাবুর বাড়ি থেকে বেরিয়ে রুদ্রদা বলল, ভীষণ ক্লান্ত লাগছে, আজ আর মনিস্ট্রি যাওয়া হবে না, দেখি কাল যাব। রমেনবাবুর বাড়ি থেকে বড় রাস্তায় উঠতে সময় লাগে 20 মিনিট। আসার সময় পুলিশ পৌঁছে দিলেও ফেরার সময় আমরা নিজেরাই চলে যাব বলে স্থির করেছিলাম। এই ছোট মতো গলিটা কলকাতার চোরা গলির মতো। রাস্তা স্ট্রিট ল্যাম্পের আলো ঝাপসা হয়ে গলির অন্ধকার মেটাতে পারছে না। রাস্তার একটা পাশ দিয়ে হাঁটছিলাম। চারিদিকের পরিবেশ এত শান্ত আর নিস্তব্ধ যে মনে হচ্ছে এক একটা মুহূর্ত এক এক ঘন্টা। হঠাৎ করে অন্ধকার গলির নিস্তব্ধতা ভেঙে দিয়ে একটা গাড়ির শব্দ শোনা গেল।
এবং গাড়ির আলো আমাদের চোখ ঝলসে দিল। রুদ্রদা কিছু একটা দেখে ছপ করে আমাদের বলল, সাবধান, মাথা নিচু করে বসে পড়। গাড়ির আরোহী জানালা দিয়ে ধাতব কিছু একটা বের করে আমাদের মারার টার্গেট করেছিল, কিন্তু রুদ্রদার উপস্থিত বুদ্ধিতে আমরা সকলে বেঁচে গেলাম। উদ্দেশ্য ব্যর্থ হয়েছে ভেবে আততায়ী সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু রুদ্রদা ক্ষিপ্র হস্তে পাশ থেকে একটা ইট তুলে ড্রাইভারের উদ্দেশ্যে ছুঁড়ে মারল। লোকটির কিছু হলো কিনা জানি না, তবে ঝনঝন শব্দে বুঝতে পারলাম কাঁচ ভেঙে গিয়েছে। আর সেই সঙ্গে আরও একটা শব্দ পেলাম, রুদ্রদা রিভলভারের সেফটি ক্যাচ খুলে ফেলেছে, কিন্তু গাড়িটা তখন অন্ধকারে মিলিয়ে গিয়েছে। রুদ্রদা একটা তীব্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ড্যাম, শুধু একটুর জন্য বেঁচে গেল। অন্য শহরে এসেছি তাই পিস্তলটা আগে তুলে নি, নাহলে রুদ্রের ওপর আক্রমণ করার ফল হাতে নাতে বুঝিয়ে দিতাম। বড় রাস্তার মোড়ে শ্যামলবাবুর জিপ আমাদের জন্য অপেক্ষা করছিল। সেটাতে করেই আমরা থানায় রওনা হলাম। পুলিশ রিপোর্ট ততক্ষণে চলে এসেছে। শ্যামলবাবু আমাদের তিনজনের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করলেন। রুদ্রদা রিপোর্ট দেখতে দেখতে বলল, খুনি যে পরিবারের এবং প্রশান্তবাবুর খুবই পরিচিত সেটা আমি সন্দেহ করেছিলাম, এখন নিশ্চিত হলাম। শ্যামলবাবু খুনের সময় সম্বন্ধে ডাক্তার কি বলেছে? মৃত্যু নিশ্চয়ই 12টা কিংবা 1টার সময় ঘটেছে। অবাক হয়ে শ্যামলবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করে বুঝলেন? পথের কাঁটাকে যখন কেউ সরাতে চাইবে তখন সে তো তাড়াতাড়ি কাজ মেটাতে চাইবে, তাই না? ভবেশবাবুকে আপনি ছেড়ে দিতে পারেন, ওনাকে তো আপনারা সন্দেহের বশে তুলে এনেছিলেন। আপনারা তো ভেবেছিলেন ওই মূর্তির লোভেই কিংবা টাকার জন্য খুনিকে হোটেলে ঢুকিয়েছিলেন। আজ বরং চলি শ্যামলবাবু, ভীষণ ক্লান্ত লাগছে। কালকে বরং এই ঘটনার জবনিকা পতন হবে। পুলিশ জিপ আমাদের হোটেলে পৌঁছে দিল। কিছুক্ষণ পর পুলিশ সুপার জয়দেব বাবু নিজে এসে ভবেশ বাবুকে নিয়ে এলেন। আমরা তখন হোটেলের বাইরে বসেছিলাম। আমাদের দেখে জয়দেব বাবু মৃদু হেসে চলে গেলেন, কিন্তু জয়দেব বাবুর এই হাসিটা যে একটা ভিন্ন রকম তাৎপর্য ছিল সেটা বুঝতে পারিনি। রাতে খাওয়া দাওয়া করে ততক্ষণে আমরা শুয়ে পড়েছি। আমাদের ঘরে ডাবল বেডে 2টো খাট দেওয়া হয়েছে, একটাতে আমি আর রুদ্রদা, আর অন্যটাতে অবন্তীদি। পাশের জানলা দিয়ে সুন্দর বাতাস আসছে। আজকে সারাদিনের ঘটনা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি। ঘুম ভাঙল এক প্রচন্ড ধস্তাধস্তিতে। চোখ মেলে দেখে একটা লোকের সাথে হাতাহাতি চলছে রুদ্রদার। অবন্তীদিও জেগে উঠেছে। আমায় উঠতে দেখে রুদ্রদা সেই অবস্থাতেই বলল, জোরে একটা শীষ দে তো, দেখি তোর শীষের কত জোর। দিদি, খাটের নিচে দড়ি রাখা আছে, বাঁধ এক লোকটাকে। শীষ দেওয়ার সাথে সাথেই বাইরেও একটা বাঁশির শব্দ হলো। অবন্তীদি খাটের নিচে রাখা একটা দড়ি দিয়ে আততায়ীর হাত বেঁধে দিল। রুদ্রদার হাতের মার খেয়ে চুপ হয়ে গিয়েছে লোকটা। কিছুক্ষণ পর দেখি দরজা খুলে সামনে বেরিয়ে আসছে পুলিশ সুপার জয়দেব বাবু এবং থানার ইনচার্জ শ্যামল বলবন্ত। রুদ্রদা তার দিকে হেসে বলল, তাহলে শ্যামলবাবু, কেস সলভ করে দিলাম, অপরাধী ধরা পড়ে গেছে। কিন্তু রুদ্রবাবু, সব ঘটনা মিটে গেলেও পুরোটা প্রথম থেকে না শুনলে আমার ঠিক স্বস্তি হচ্ছে না, শান্তিও হচ্ছে না। জয়দেববাবু কথাটা বললেও আদতে সে কথাটা আমার মনের মধ্যেও চলছিল। সন্ধেবেলার মাঝে রুদ্রদা হঠাৎ করে উধাও হয়ে যাওয়াতে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপর যখন জয়দেববাবু ভবেশকে নিয়ে এসেছিলেন তখনও দেখলাম রুদ্রদার সাথে জয়দেববাবুর ইশারায় কিছু একটা কথা চলছিল। রুদ্রদার সকলকে ভেতরে বসতে বলে বাইরে গিয়ে চায়ের ব্যবস্থা করতে বলল। একজন কনস্টেবলের সাথে আরও একজনকে আসতে দেখা গেল ভেতরে, তবে তার হাতে কড়া পড়ানো আছে। লোকটিকে কোথাও একটা দেখেছি বলে মনে হচ্ছে। মনে পড়ল, আজকে বিকেলেই তো মেঘমালা দেবীর বাড়িতে। লোকটি তখন জয়দেব বাবুকে দেখতে পেয়ে বলল, কি কারণে আপনারা আমাকে গ্রেফতার করছেন? কি করেছি আমি? আপাতত এই কেসে তদন্তে বিঘ্ন ঘটানোর জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, বাকি দোষগুলো ধীরে ধীরে জানতে পারবে। আমি কোনো বিঘ্ন ঘটাইনি, নিজেদের অক্ষমতা ঢাকতে আমায় চালান করছেন সেটা ভালো বুঝতে পারছি আমি। যদি বলি প্রশান্তবাবুকে খুনের অভিযোগে আপনি গ্রেপ্তার হচ্ছেন, প্রমাণ আমাদের কাছে আছে, কেবল বাকি আপনার স্বীকারোক্তি। আপনি কোন পরিপ্রেক্ষিতে বলছেন আমি প্রশান্তকে খুন করেছি? প্রশান্তর মৃত্যু হয়েছে খাবারের বিষক্রিয়া থেকে, আর সেটা করেছে ভবেশ। আপনারা ওকে ছেড়ে দিয়ে আমাকে কেন গ্রেপ্তার করছেন আমি বুঝতে পারছি না। কত টাকা দিয়েছে ভবেশবাবু আপনাকে? তার 10 গুণ টাকা আমি আপনাকে দেব। টাকা দিয়ে আপনি রুদ্রকে বশ করতে পারবেন না জয়দেববাবু।
এবার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পালা। আজ সকালেই আমার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন এসেছিল। এক, প্রশান্তবাবু মারা যাওয়াতে কে সব থেকে বেশি লাভবান হলেন, আর দুই, কি এমন কারণ যার জন্য প্রশান্তবাবু মারা গেলেন, আর ভবেশবাবুকে কেনই বা বলপূর্বক থানায় আটক করা হলো। এই প্রশ্নগুলোর উত্তর শুনতে গেলে একটা ছোট্ট গল্প শুনতে হবে আপনাকে। প্রাক্তন এবং প্রয়াত অভিনেতা প্রশান্তবাবু তার জীবনের অধিকাংশ সময় অভিনয়টাই করে গেছেন। পরিবার এবং কাছের মানুষকে সময় তিনি অতটা দিতে পারতেন না। তখন সবে তাদের বিয়ে হয়েছে। মেঘমালা দেবী কলকাতার বাড়িতে একাকী থাকতেন। তিনিও অভিনয় করতেন, তবে প্রশান্তবাবু তাকে অভিনয়ের সম্মতি খুব একটা দিতেন না। প্রশান্তবাবু বিয়ের সময় জানতেন মেঘমালা দেবীর বিয়ের আগে প্রেম ঘটিত সম্পর্ক ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে বিবাহ করেছিলেন তার মৃত্যু পথযাত্রী বাবার কথা রাখতেন। মেঘমালা দেবী চাইলেই কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারতেন, কিন্তু বিবাহের পর নিজেকে তিনি পরিবর্তন করলেন না, বরং এমন কাজ করতে লাগলেন যার কারণে প্রশান্তবাবুর মাথা হেঁট হতে লাগলো অভিনয় জগতে। প্রশান্তবাবু বুদ্ধিমান লোক, তাই তিনি সঠিক সময় সরে এসেছিলেন সব কিছু থেকে, কিন্তু ভাবতে পারেননি তার স্ত্রী তখন এই সম্পর্কটা রেখে যাবে। বছর 3 আগে তিনি যখন এই সংবাদটি প্রথম পান, তখন তিনি তার স্ত্রীকে সুযোগ দিয়েছিলেন মিউচুয়ালি ডিভোর্সের, কিন্তু সেটা হলে মেঘমালা দেবী সকলের কাছে ভিলেন হয়ে যাবেন এবং প্রশান্তবাবুর প্রভূত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তার ঠিক সেই সময় অমিতবাবু তাকে বুদ্ধি দেন দুটো সম্পর্কই একসাথে চালাতে, প্রশান্তবাবুর সাথে এমন ব্যবহার করতে যাতে তিনি বুঝতে পারেন মেঘমালা দেবীর জীবনে একটাই প্রেমিক পুরুষ। কিন্তু প্রশান্তবাবুর অবর্তমানে, বলা ভালো গোপনে, তিনি সম্পর্ক রেখে দিয়েছেন অমিতবাবুর সাথে। কিন্তু তাদের এই গুপ্ত প্রণয় ধরা পড়ে যায় প্রশান্তবাবুর কাছে। অমিতবাবুকে ভীষণ রকম অপমান করেন তিনি। ততদিনে উনি দার্জিলিং এসে বাড়ি তৈরি করে ফেলেছেন, অভিনয় ছেড়ে দিয়েছেন। মেঘমালা দেবী এবং অমিতবাবু ঠিক করেছেন অপমানের বদলা তারা নেবেন এবং যতদিন প্রশান্তবাবু আছেন ততদিন তার কোনো সম্পত্তি তারা পাবে না। সুযোগের অপেক্ষাতে তারা ছিলেন। অবশেষে বহুদিন অপেক্ষার পর তাদের সুযোগ এলো। নাটকে অভিনয় করার সূত্রে তিনি জানতে পারলেন কোনো ব্যক্তির যে খাবারে অ্যালার্জি আছে সেটি যদি তাকে অধিক পরিমাণে খাওয়ানো হয় তাহলে খিঁচুনি হবে এবং কিছুক্ষণের মধ্যেই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যাবে। মেঘমালা দেবীর এই প্ল্যানের বিষয়ে হয়তো কিছুটা ধারণা করতে পেরেছিলেন প্রশান্তবাবু, তাই হয়তো নিজের বাড়ি ছেড়ে এই হোটেলে আশ্রয় নিয়েছিলেন বেনামে, কিন্তু তবু সে রক্ষা হয়নি। হোটেলের এই পুরনো কর্মচারীকে কাজে লাগিয়ে প্রশান্তবাবুর খাবারে সেই অ্যালার্জেন পদার্থটা মিশিয়ে দেন, যাতে প্রশান্তবাবুর পোস্টমর্টমে অ্যালার্জেন কথাটির উল্লেখ থাকলেও তাদের উপর কেউ দোষ না দিতে পারে। সব দোষ গিয়ে পড়ে ভবেশবাবুর উপর। উপরন্তু প্রশান্তবাবু সদ্য কেনা একটা ঘোড়সওয়ারের মূর্তিকে তারা তুরুপের তাস হিসেবে ব্যবহার করে পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু অমিতবাবুদের হিসেবে একটু ভুল হয়ে গিয়েছিল। প্রশান্তবাবু কিছু একটা সন্দেহ করে তার বিপদের কথা বলেছিলেন তার বন্ধু রমেনবাবুকে, কিন্তু রমেনবাবু যখন আসেন ততক্ষণে আর কিছু করার নেই। তার মাথা দিয়ে রক্ত পড়ছে ততক্ষণে, হার্ট রেট স্বাভাবিকের থেকে বহু পরিমাণে বেড়ে গিয়েছে। ভবেশবাবু আর তিনি পুরো ঘটনাটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন, যে কারণেই ভবেশবাবু কিংবা রমেনবাবু প্রথমে মুখ খুলতে চাননি। একজন সুস্থ সবল মানুষকে মরতে দেখে তারা নিজেরাই। কথা শেষ না করেই রুদ্রদা থামল। জয়দেববাবু বললেন, এ তো ভীষণ বড় ষড়যন্ত্র। এক এক করে সব কটা প্রশ্নের উত্তর আমার কাছেও স্পষ্ট হয়ে গেল। সম্পত্তি ও নতুন জনের সাথে জীবন শুরুর জন্য স্বামীকে খুন। অভিনয় একটা বিরাট শিল্প। রুদ্রদা ঠিকই বলে, এমন একটা ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হয়ে কি সুন্দর অভিনয় করে গেলেন ওই মহিলা। হ্যাঁ, রুদ্রদা দীর্ঘশ্বাস ছেড়ে হেসে অমিতবাবুর উদ্দেশ্যে বলল, যে নারী সম্পত্তির লোভে তার স্বামীকে খুন করতেও পিছপা হয় না, ভালো আরো কোনো সন্ধান পেলে সে কি আপনাকে বাঁচিয়ে রাখবে অমিতবাবু? আর সম্পর্ক শুরুর আগেই যদি শেষ প্রমাণ লোপাটের জন্য আপনিও খুন হতেন। উনি তো দক্ষিণবঙ্গে ছিলেন বলে দিব্যি আলিবাই দিতেন। আপনি তো এই হোটেলের পুরনো কর্মচারীকে দিয়ে খুনটা করিয়েছিলেন, সে তো ধরিয়ে দিত আপনাকে। বড্ড কাঁচা খেললেন। কিন্তু রুদ্রবাবু, তাহলে ওনার মাথায় আঘাতের চিহ্ন এলো কি করে? এখানেই আমাদের পুরোটা ভেবে নিতে বা কল্পনা করে নিতে হবে। খাবারে অ্যালার্জেন দিয়ে প্রথমে হয়তো তিনি অসুস্থ বোধ করেছিলেন, খিঁচুনি উঠেছিল। তখন সম্ভবত কর্মচারীটা কিংবা অমিতবাবু নিজেই ওনার মাথায় আঘাত করে। মূর্তির একটা হাত একটু নড়বড়ে আছে, সেটা এনাদের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করলেই বোঝা যাবে। জয়ন্তবাবু, আমার মনে হয় সমস্ত ঘটনা জনসমক্ষে তুলে না ধরাই উচিত হবে। খুন একটা নিখুঁত শিল্প,
জানেন তো জয়ন্তবাবু, একজন শিল্পীর জীবনের এইরকম পরিণতি মানুষের জীবনে হতাশা ডেকে আনবে। চেষ্টা করবেন খুব গোপনে এই কাজ শেষ করতে। আমার কাজ এখানেই শেষ। ঘটনার নিরিখে মেঘমালা দেবীকে গ্রেপ্তার করতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। আশা করব দুদিন দার্জিলিং ভ্রমণ করে ফিরে যেতে পারবো। সমস্ত আলোচনা শেষ হতে হতে রাত 3:30 বেজে গিয়েছিল। সে রাতটা ঘুম হলো না কারোরই। পরের দিন দুটো আরো নানান জায়গা ঘুরে আমরা ফিরে এলাম আমাদের বাড়িতে। তারপরের দিন সরকারি তরফ থেকে রুদ্রতার জন্য চিঠি এলো এবং দার্জিলিং পুলিশ সুপার জয়দেব বাবুর থেকে ধন্যবাদ পত্র। বিভিন্ন জটিল তদন্তে সরকারি পক্ষকে সাহায্য করে দোষীকে ধরিয়ে দেওয়ার জন্য রুদ্রতার জন্য বিশেষ সম্মান জানানো হলো কলকাতার রবীন্দ্র সদনে। আর সেখানে উপস্থিত ছিলেন শান্তনুবাবু ও কলকাতা পুলিশের ডিসিপি। সাম্মানিক হিসেবে রুদ্রতাকে যে টাকাটি দেওয়া হলো তাতে যে রুদ্রদা ভীষণ খুশি হয়েছে সেটা না বললেও হতো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম সাধুকার লেখা রুদ্রতা সিরিজের রহস্য রোমাঞ্চ কাহিনী অপরাধের শেষ পরিণতি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন জানাতে ভুলবেন না কিন্তু।